প্রহর মানে এটা তো ঘোরতর দুপুর বেলায়, আর পুরুষদের তো বলা যাবে না, তাই শুভ নারী দিবস যারা মেয়েরা রয়েছেন তাদের। হীরক এখানে বলে গেলেন যে নারী দিবসের জন্যে অনুষ্ঠানে ওনাকে বলতে বলা হয়েছে শুরুতে, সেটাই নাকি বিরাট একটা জয় উনি মনে করছেন। আমি তার থেকেও একটা অন্য কথা বলবো। নারী দিবসের অনুষ্ঠানে আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে ডাকা হয়েছে কিছু বলার জন্যে, এর থেকে বড় জয় কি আর কিছু হতে পারে? আপনারা কি বলেন? আর প্রথমে একটা কথা বলে নিই, আমি কিন্তু এরকম গুরুগম্ভীর আলোচনা করতে পারি না। প্রচন্ড একটা গম্ভীর মুখ করে, সিরিয়াস মুখ করে, মানে প্রচন্ড বাছা বাছা ইংরেজি এবং কঠিন কঠিন বাংলা শব্দ দিয়ে আমি আলোচনা করতে পারি না। আমি সাধারণ কথায় বাংলা বলি, মাঝে মাঝে দু চারটে খারাপ ভাষাও বেরিয়ে যায়। সামনে স্যার রয়েছেন, সব প্রচন্ড কাল আমি বলতে বলতে নিজেকে এসেছি জানেন আজকে, যে তুমি যে ভাষা ব্যবহার করো আজ কিন্তু সংযত হয়েও, কারণ ভীষণ শিক্ষিত মানুষজনের মধ্যে যাচ্ছ, পরিশীলিত, সেখানে তোমার মুখের ভাষা কিন্তু সংযত করতে হবে। আবার এখানে তো একটা মিক্সড ব্যাগ, মানে টিচাররাও রয়েছেন, ছাত্রছাত্রীরাও রয়েছেন, লজ্জা সরম বলেও তো একটা বস্তু আছে। তো সেটা বলতে বলতে এসেছি, এখন কতক্ষণ সেটা রাখতে পারবো এটা নিয়ে আমি নিজেই অত্যন্ত কনফিউজড। তো যাই হোক, আর একটা কথা বলে দিই, আলোচনা কিন্তু এরকম না আমি এপাশ থেকে একবারে বকে যাচ্ছি আর আপনারা সবাই চুপ করে বসে আছেন মূর্তির মতন, তাহলে কিন্তু কোনো আলোচনা হবে না। আলোচনা মানে কিন্তু আমি কথা বলবো, আপনাদের আপত্তি থাকলে হাত তুলবেন, বলবেন, এরকমভাবে এগোবে আলোচনা, কেমন? তার আগে একটু কাকলিদির কাছে বা স্যারের কাছে জেনে নিতে চাই আমার সময় কতটা, মানে সমানে নিরন্তর বলে যাবো আর কিছু। আর প্রথমে বলে নিই, আমি এখানে বসে বসে আমার শরীরটা গতকাল থেকে খুব খারাপ, একটু ফুড পয়জন মতন হয়েছে, তাই মনে হয়। আর আমার বলা জানেন তো, এটা প্রবল উত্তেজিত হয়ে গেলাম, হাত পা ছুটতে শুরু করলাম, তাই ভরসা পেলাম না দাঁড়িয়ে বলতে, তাই বসাটাই মনে করলাম বেটার অপশন। তো যেটা বলতে চাই যে আজকাল মাঝে মাঝে দেখি, মানে আপনারা জানেন কিনা জানেন না, পশ বলে একটা আইন আছে ভারতবর্ষে, আপনারা জানেন সেটা কি? আপনাদের কলেজের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট। যারা কলেজের শিক্ষক শিক্ষিকা বা নন টিচিং স্টাফ তাদের কিন্তু জানা উচিত, ছাত্রছাত্রীদের হয়তো না জানলেও চলে। পশ মানে হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস। মহিলাদের জন্য হয়। পুরুষ মানুষের তো মান সম্মান কিছু নেই, এদেশে ছেড়ে দিন, গানের জলে ভেসে আসা, কথা বলে কি হবে? তো সেই সব বলার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়, তখন আমি ঠিক বুঝতে পারি না, আমি আটারলি কনফিউজ যে আমি কেন এখানে। তো তেমনি আজকে নারী দিবসে কথা বলার জন্য আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, আমি তখন ঠিক বুঝি না যে কেন। তেমনি এখানেও মনে করছি এটাই একটা বিরাট বদলের সূচনা, এবং এটা কিন্তু বিরাট আমাকে সম্মান দেয়। এবং এবছর নারী দিবসে অনেকগুলো অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু আমি খুব পরিবর্তন দেখতে পাচ্ছি। কি পরিবর্তন সেটা আমি ধীরে ধীরে যাব। তার আগে আমি এখানে যারা মেয়েরা আছেন, ছেলেদের কাছেও পরে যাবো। যে ছেলেটি কবিতা বললেন শুভময়, কোথায় শুভময়? হাত তুলুন। হ্যাঁ, আপনার সঙ্গে কথা আছে, পরে হবে, সামনে এসে বসবেন। তো এবার আমি না মেয়েদের কাছে প্রথমে একটু জানতে চাইবো, এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা বলতে আপনারা কি বোঝেন? আপনাদের কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট যদি একটা ওয়ার্ড দেওয়া হয়, আপনাদের কি মনে হয় কাকে বলে? পেছনে যাদের ছবি রেখেছেন তাদের থেকে বড় এম্পাওয়ার্ড ওমেন ভারতবর্ষে কিন্তু এখন অব্দি জন্মাননি কেউ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, বলুন আপনাদের কি মনে হয় ওমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে? মদ খাওয়া, সিগারেট খাওয়া, রাত্রিবেলা নাইট ক্লাবে যাওয়া, যে কোনো রকম পোশাক পরে ঘুরে বেড়ানোর স্বাধীনতা, এটা কি ওমেন এম্পাওয়ারমেন্ট? আমি জানতে চাই, আপনারা বলবেন, আমি বলি না। কাকে বলে? একজন দুজনের উত্তর দিন না মহিলারা, কাকে বলে ওমেন এম্পাওয়ারমেন্ট? বলুন না, একজন দুজন বলুন, আমার তাহলে কথা বলতে সুবিধা হবে। কেউ একজন বলুন, একজন দুজন, মানে আপনারা বলুন না। ওমেন এম্পাওয়ারমেন্ট বললে আপনাদের প্রথমেই কি মনে হয়? লজ্জা? লজ্জা পেলে সে কি? ভারতবর্ষের মতন দেশে 49টা আইন আপনাদের জন্য, এত প্রকল্প আপনাদের জন্য, সবাই বলছে নারী এগোলে দেশ এগোবে, নারী শক্তির বিকাশ, আপনার লজ্জা পেলে কি করে হবে? যায় লজ্জা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে পারে, ওসব পুরুষ মানুষের, পুরুষ মানুষ লজ্জা পায়, মেয়েদের পেতে নেই লজ্জা লজ্জা। যাই হোক, আমি বুঝি যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট কি বলুন তো, স্বমহিমায় নিজের যোগ্যতায় নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা। আমি আমার নিজের যোগ্যতায় স্বমহিমায়, কর্মক্ষেত্রে হোক, সংসারেও যদি হয়, নিজের যোগ্যতায় দাঁড়িয়ে থাকা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট, কেমন? আর মজার বিষয় দেখুন,
যে এই মানে নারী সশক্তিকরণ যেটাকে বলে, ওমেন এম্পাওয়ারমেন্টে আগাগোড়া পৃথিবী জুড়ে কাদের ভূমিকা বলুন তো সবচাইতে বেশি ছিল? বলুন, বলুন না আপনারা, কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল? জোরে 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 কথা। কাদের ভূমিকা বেশি ছিল? পুরুষ মানুষের। না এবার লজ্জার কিছু নেই। বাড়িতেও দেখবেন মেয়েদের যে কোনো বিষয়ে বাবারা অনেক বেশি উৎসাহী। মারা খালি করতে হবে না, যেতে হবে না, করবি না, ওইসব কেন করছিস। বাবারা কিন্তু মেয়েদের ছাড় দিচ্ছেন সবসময়, না ও কেন করবে না, না। বাবারা তো মেয়ে জন্মালেই প্রিন্সেস, রাজকন্যা। এবং আমি আপনাদের একটাও কথা বলি, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাবা যত কষ্ট পান বা কাঁদেন, মা তত কিন্তু কাঁদেন না, এটা জেনে রাখবেন। বাবা অনেক বেশি কষ্ট পান মেয়ে শ্বশুরবাড়ি করে। তো বাড়ি থেকে শুরু হয়, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে মেয়েদের সশক্তিকরণে পুরুষ মানুষের ভূমিকা অনেক বড়। এবং মজার বিষয়, আজকে যেটাকে আমরা নারী দিবস বলি, সেটা তো বেসিক্যালি ওয়াজ নারী শ্রমজীবী দিবস। নারী দিবস তো ছিল না, সেটাকে আমরা ছোট করেছি। মানে ছিল হচ্ছে নারীর শ্রমের সমান মজুরি পাওয়ার অধিকার, ভোটের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার। এই নিয়ে কিন্তু প্রথম লড়াইয়ের শুরু হয়েছিল রাশিয়া থেকে। এটা তো ভারতবর্ষের নিজস্ব জিনিস নয়, বিভিন্ন দেশগুলো, কিন্তু ভারতবর্ষে কুমুদিনী দেবী, সরোজিনী নাইডু এইসব মানুষ লড়েছিলেন এটার জন্য। তো এবার সেই নারী শ্রমজীবী দিবস ঠিক করে দিয়েছিল না কিন্তু একজন পুরুষ মানুষ, তার নাম লেনিন। তাহলে আপনাদের জানতে হবে যে নারী দিবসটাও কিন্তু নারীদের নিজের ঠিক করা নয়, বা নারী শ্রমজীবী দিবস। তার জন্য একজন পুরুষ মানুষকে কিন্তু হাত ধরতে হয়েছে এসে নারী, যে হ্যাঁ এটা নারী শ্রমজীবী দিবস, এই দিনটাকে পালন করা হবে। তাহলে আমি ছোট ছোট করে যেটা যেতে চাইছি, যে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা এত চেঁচামেচি করি, বেসিক্যালি তার ভিত কিন্তু দাঁড়িয়ে আছে পুরুষ মানুষের ওপর। পুরুষ মানুষ মনে করলেন একদিন যে নারীদেরকে বাইরে আনতে হবে। নারীরা যদি এরকম ভাবে থাকেন, তাহলে কিন্তু একটা জাতির বা পৃথিবীর কোনো উন্নতি সম্ভব না। কারণ নারীরা ঘরের ভেতর থাকবেন, তাহলে কিন্তু পৃথিবী কোথাও এগোবে না, নারীকে বাইরে আসতে হবে। সেই জন্য কিন্তু এই ব্যাপারটা হলো। হীরক বলছিলেন পুরুষতান্ত্রিক সমাজ, আমি এইভাবে যাব। পুরুষতান্ত্রিক সমাজের কনসেপ্টে কিন্তু পুরুষ মানুষ ইজ নোওয়্যার। আমরা যে একটা কথা বলি না, এটা একটা ভুল কনসেপ্টে চলছি, খাওয়ানো হয়ে যাচ্ছে আমাদের। পুরুষতান্ত্রিক সমাজ বলতে আমরা সারা জীবন কি বুঝেছি? পুরুষ মানুষের পাতে বড় মাছের টুকরো, মাংসের টুকরো, বড় দুধের গ্লাস, পুরুষ মানুষ, এটাই তো আমাদের কাছে পুরুষতান্ত্রিক সমাজ। এগুলো কারা দেন বলুন তো বাড়িতে? কারা দিয়ে এসেছেন? আজকালে অনেক মানে মিটে গেছে, আজকাল ভাই বোন একই রকম খাবার খান বাড়িতে, ভাই বোনেরা অনেক সময় বেশিই পান। আর নিম্নবিত্ত পরিবারে তো বোনেদের আজকাল বেশি যত্ন করা হয়, কারণ তাদের মাধ্যমে প্রকল্পের অনেক টাকা পয়সা আসে। প্রথমতই বলে দিই, আমি কোনো রাজনৈতিক দলের কিছু নই, হ্যাঁ, আমি সত্যিটাকে সত্যির মতো বলি। আবার ভেবে নেবেন না আমি কোনো রাজনৈতিক দলের প্রতি ঘুরে এসেছি। সত্যিটা সত্যির মতন দেখতে হবে। তো এই যে ধরুন পুরুষ মানুষকে বড় মাছের টুকরো, বড় মাংসের টুকরো, বড় দুধের গ্লাস, ভালো খাওয়া কারা দিয়েছেন সারা জীবন বাড়িতে? ঠাকুমা, পিসিমা, জেঠিমা, কাকিমা, মা, এরা, তাই না? তাহলে পুরুষতান্ত্রিক সমাজ কারা ধরে নিয়ে চললেন ধারক এবং বাহক? মহিলারা। না কোনোদিন শুনেছেন বাড়ির বাবা, কাকা, জ্যাঠাইটা তুলে দিচ্ছেন তাতে? দিতেন? আপনারা যদি গল্প উপন্যাস পড়েন, যদি সিনেমাও দেখেন, কারণ এগুলো কিন্তু জীবনের দর্পণ। শুনেছেন কোনোদিন বাবা, কাকা, জ্যাঠাই সেগুলো পাতে তুলে দিচ্ছে? সারা জীবন মায়েরাই এগুলো মেয়েদের, ছেলেদের পাতে তুলে দিয়েছে, যে পুরুষ মানুষ ওরা এগুলো খাবে, ওদের খাটতে পিটতে হবে, ওরা খাবে, তাই তো? আচ্ছা, ছোটবেলা থেকে মেয়েদের কি ভয় দেখানো হতো? আজকাল সেসব ভয়ের বেলাই নেই। আজকাল তো মেয়েরা, মানে আগেকার দিনে হতো মায়েরা ভয় পেতেন মেয়ে কিরম শ্বশুর বাড়ি যাবে, আজকাল ছেলের মারা ভয়ে অস্থির কিরম বউ আসবে। চিত্র হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এই কাজটা 17 সাল থেকে করে করে চুল পেকে গেল 24-এ, তাই আমি এটা খুব ভালো করে জানি। সব ছেলের মায়েরা অস্থির বউ কেমন আসবে, সব ছেলের। ওই একজন ছেলে মাথা নাড়ছে ওখানে, মানে ওর মায়ের বলা অলরেডি শুরু হয়ে গেছে। তো এবার মেয়েদের সারা জীবন কি ভয় দেখানো হলো বলুন তো? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে বুঝবে কেমন শাশুড়ি ননদ, মজা বুঝবে, তোমার মজা দেখানো হবে। আচ্ছা, কোনোদিন বলা হয়েছে কেমন শ্বশুর ভাসুর দেওর তোমার মজা দেখানো হবে? বলুন না আপনারা। ওই যে আমি বলেছি রেসিপ্রোকাল, ওরা চুপচাপ বসে থাকলে একটা হয় না কোনো আলোচনা। কোনোদিন বলা হয়েছে শ্বশুর ভাসুরের ভয়? শাশুড়ি আর ননদ, মানে মেয়েরা শ্বশুর বাড়িতে যাবার আগে শাশুড়ি একটা সাংঘাতিক ব্যাপার। ননদ মানে তাহলে রায় ভাগিনী ননদিনী তো ওখান থেকেই এলো। মেয়েদেরকে মেয়েদের ভয় দেখানো,
অথচ আমরা সারা জীবন কি বলছি? পুরুষতান্ত্রিক সমাজ। এরকম একটু আগে বলে গেল। এটা পুরুষ মানুষ সবচেয়ে বেশি করে, দেখবেন একটা গুরুগম্ভীর আলোচনা উঠে প্রথমেই বলছে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের। প্রথমে এটা গুরুগম্ভীর আলোচনা, প্রথম কথাটাই হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কোথায় পুরুষ মানুষ ইজ নোওয়্যার। পুরুষতান্ত্রিক সমাজ বহন করে চলেছেন আমাদের মেয়েরা। শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম ঝামেলা কার? শাশুড়ি আর বউয়ের। ননদের সঙ্গেও কখনো কখনো লাগে বা লাগে না, বা বিবাহিত ননদরা দেখবেন বেশি লাগে, আমি দেখেছি। অবিবাহিত ননদের সঙ্গে কম লাগে। তাহলে আর কি হচ্ছে? শাশুড়ি আর বউয়ের ঝামেলা লাগছে। কারণ কি? একজন ভাবছেন ছেলের টাকা পয়সা এতদিন আমার কাছে আসতো, আরেকজন ভাবছে এবার টাকা পয়সা আমার কাছে আসবে কিনা। এন্টায়ার ব্যাপারটা অর্থনৈতিক, জানেন তো? সবচেয়ে বড় রুপাইয়া। পৃথিবীতে টাকার থেকে বড় শক্তি কিছু নেই। সবাই বলেন কি বলুন তো, টাকা দিয়ে কি সব কেনা যায়? ভালোবাসা কেনা যায় না। কে বললো আপনাকে? যে বয়ফ্রেন্ড আইফোন দিতে পারে আর যে বয়ফ্রেন্ড আইসক্রিম খাওয়ায়, বলুন তার মধ্যে কাকে বাঁচবে? টাকার থেকে বড় শক্তি পৃথিবীতে কিছু নেই। যার বর হীরের নেকলেস কিনে দিচ্ছে আর যার বর এমনি পুরী বেড়াতে নিয়ে যাচ্ছে, অবভিয়াসলি তাকে রোজ শুনতে হচ্ছে আমার বন্ধুকে দেখেছো হীরের নেকলেস দেয় বর। আজও জানবেন সবচেয়ে বড় রুপাইয়া। যেই ছেলে বেশি রোজগার করে, বাবা মা তার বউয়ের কোনো দোষ দেখতে পায় না। আমার কথাগুলো ভয়ঙ্কর খারাপ, জানেন তো, ভীষণ পেত, কিন্তু এটাই সত্যি। পৃথিবীতে টাকার থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই। রিসেন্টলি একটা প্রি ওয়েডিং শুট তো দেখেছেন নিশ্চয়ই, একটা জাঁকজমক প্রি ওয়েডিং দেখেছেন? বলিউডের শক্তিধর 3 জন মানুষকে নাচিয়ে দেওয়া যায় টাকার জোর থাকলে, দেখেছেন? যে কৃষক আন্দোলনে নাকি চলে এসেছিল নাচ করতে, সে আবার সেই কৃষক আন্দোলনে যাদেরকে দোষী করা হয়েছিল তার ছেলের বিয়েতে নাচতে চলে এসেছে টাকা পেয়ে। তাহলে টাকা থাকলে কিন্তু সব হয়, জানেন? তাহলে এইভাবে ছোট ছোট করে যে অর্থনৈতিক ব্যাপার, মা আর বউয়ের ঝামেলার মূল কারণ কিন্তু এটা সিকিউরিটির গন্ডগোল। বউ ভাবছে যা সব টাকা মাকে না দিয়ে দেয়, আবার মা ভাবছে একদিন তো আমার হাতে মাইনে দিত এসে, এইবার বউয়ের হাতে দেবে, আমার আর কিছু বলবো। মার হয়তো টাকা দরকারই নেই, বাবা হয়তো ভালোই রোজগার করতেন, ভালোই পেনশন পান, মা নিজেও হয়তো চাকরি করতেন, কিন্তু ওই যে একটা জোর, ছেলের টাকা আমার কাছে আসতো। তাহলে মেয়েদেরকে কি করা হচ্ছে? শাশুড়ির ভয় দেখানো হয়, ননদের ভয় দেখানো, কোথাও কিন্তু কোনোদিন শ্বশুর বা ভাসুরের ভয় দেখানো হয়। তাহলে পুরুষতান্ত্রিক সমাজ বয়ে নিয়ে চলছেন কারা? মেয়েরা। আমাদের না গোড়ায় গলদগুলোকে বুঝতে হবে। আমরা একটা আলোচনা করতে বসে বলে দিচ্ছি পুরুষতান্ত্রিক সমাজ কেন। আমাদের আসল জায়গাগুলো বুঝতে হবে, যে আসল জায়গার গন্ডগোলটা আমরা কোথায় করছি। আচ্ছা, আমার একটা কথা বলতো আপনাদের, এই যে ধরুন আমাদের একটা রিপোর্ট আসে বছরের শেষ হলে, হ্যাঁ, এনসিআরবি মানে জানেন? এনসিআরবি মানে আপনারা জানেন? জানেন এনসিআরবি মানে? কেউ জানেন? এগুলো একটু জানতে হবে। আমাদের দেশে থাকেন সবাই, দেশের নাগরিক। এই যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, যারা সোশিওলজি পড়ছেন, তাদের তো এগুলো একটু শিখতে হবে। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বলুন, না, তাতে মানে বছরের শেষে কত রেপ হলো, কত ডোমেস্টিক ভায়োলেন্স হলো, কত খুন হলো, এই নানান রকম ক্রাইমের রিপোর্ট তাতে বেরোয়। আমরা কোন বছরের শেষে গিয়ে বলছি এই বছর ডোমেস্টিক ভায়োলেন্স এত বেড়ে গেছে, বা 21 থেকে 23 যেমন মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্স কমেছে। তাহলে এবার আমাকে একটা কথা বলুন, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে বা কমছে, এটা আমরা কেন জানতে পারছি? আপনাদের কি মনে হয় কেন আমরা এটা জানতে পারি? রেজিস্টার কোথায় কোথায় হয়? রেজিস্টার কোথায় কোথায় হয়? থানা, পুলিশ আর হ্যাঁ, থানা, পুলিশ, মিডিয়া আর না, হাইকোর্ট। হাইকোর্ট তো মামলা গেল, যখনই সাবজুডিস হয়ে গেল তখন আর এরা হাত দেবে না। হ্যাঁ, রাইট, ভেরি ইম্পর্টেন্ট। ওমেন্স রাইট কমিশন, ওমেন্স কমিশন যেটাকে আমরা বলি, থানা, মিডিয়া এর মাধ্যমে একটা রিপোর্ট যায় বছরের শেষে, এটা পাবলিশ হয় যে এত মোটামুটি হয়েছে, গত বছরের তুলনায় কমলো কি বাড়লো। যেমন বাড়ি না, বাংলা ভীষণ সেফ মেয়েদের জন্য, অর্থাৎ বাংলায় নাকি মেয়েরা ভীষণ সুরক্ষিত, খুব ভালো, সেটা একটা অন্য। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, যে তুলনা তো আপনি তখনই করবেন না যখন, মানে ধরুন আপনাদের দুজন বান্ধবীর মধ্যে তুলনা হচ্ছে যে এর থেকে এ পড়াশোনায় ভালো, ওই যে ও নাচলো না, ওর থেকেও ভালো নাচ করে, তো আরেকজন সুযোগ পেলে তবেই তো বোঝা যাবে সে ভালো নাচ করে কিনা।
ও একা নাচ করার সুযোগ পেলে আমরা কি আরেকজনকে বলতে পারি যে সে ভালো নাচ করে কি না করে? ভারতবর্ষে তো পুরুষ মানুষের জন্য কোনো কমিশনই নেই। ভারতবর্ষে পুরুষ মানুষের কোনো থানায় কিছু রেজিস্টারই হয় না। আমাদের অনেক বিস্তর চিৎকারে মিডিয়ায় আজকাল একটু একটু লেখালেখি হয়, তাও হাইলাইটেড কিছুই হয় না। তাহলে এই প্রমাণ কোত্থেকে এলো যে পুরুষ মানুষের এক্স্যাক্ট সিচুয়েশনটা? আচ্ছা, আপনাদের কি মনে হয় পুরুষ মানুষের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয় না হয় না? হয় না হয় না বলুন। তাহলে সেই প্রমাণ কোথা থেকে পাবো আমরা? যখন কোথাও রিপোর্ট হবে তখন তো, তাই না? যখন রিপোর্ট হবে তখন পাবো, তা না হলে আমরা পাবো না। তাহলে পুরুষ মানুষের জন্য একটা মেন্স কমিশন ভারতবর্ষে দরকার। মানে একটা মেন্স কমিশন হওয়ার অর্থ কি বলতো? আপনি থানায় গিয়ে রিপোর্ট করতে পারছেন, তার মানে তখন সেটা মিডিয়ায় হাইলাইট হচ্ছে। তবে কিন্তু আপনি জানতে পারবেন যে বছরের শেষে গিয়ে এনসিআরবিতে পুরুষের ডোমেস্টিক ভায়োলেন্স বেশি নাকি মহিলার ডোমেস্টিক ভায়োলেন্স বেশি। আজকে তো পুরোটাই এক পেশে, তাই না? আজকে তো পুরোটাই মহিলা 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 হয়ে চলেছে। আজকে তো পুরুষ মানুষের জন্য নেই কিছু। আচ্ছা, আপনারা কেউ জানেন না পুরুষ দিবস কবে? ধরুন আজকে একটা নারী দিবসের অনুষ্ঠানে তো এসেছি আমি কথা বলতে। আপনারা কেউ জানেন আন্তর্জাতিক পুরুষ দিবস কবে? কেউ একজনও কেউ জানেন? আপনাদের এখানে তো কোয়েট কলেজ, এত টিচাররা আছেন পুরুষ মানুষ, নন টিচিং স্টাফরা আছেন পুরুষ মানুষ, এত ছেলেরা আপনাদের বন্ধুরা আছে, কেউ আপনারা জানেন যে কবে আন্তর্জাতিক পুরুষ দিবস? বলুন, কেউ জানে? এক্স্যাক্টলি, তাও দুজন মেয়েই বলল 19শে নভেম্বর। সেদিন কার জন্মদিন জানেন? আমি এখন অব্দি মনে করি ভারতবর্ষের শ্রেষ্ঠ এম্পাওয়ার্ড ওমেনের জন্মদিন সেদিন, ইন্দিরা গান্ধী। তো আজকে ধরুন আমি যদি বলি যে এই যে আপনাদের একটা ওমেন্স ইন্টারন্যাশনাল ডে হিসেবে অনুষ্ঠান হচ্ছে, আপনাদের কি মনে হয় না কলেজে কলেজে একটা আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে এরকম সেমিনার হওয়া উচিত, পালন করা উচিত? আপনাদের যারা প্রফেসর আছেন, টিচিং নন টিচিং স্টাফ আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকে মেয়েদের অন্তত আপনাদের গিয়ে একবার হ্যাপি মেন্স ডে বলা উচিত। আপনারা কি বলেন? উচিত না উচিত না? আপনারা কি বলেন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। বলুন, আপনাদের বাড়ির বাবাকে, ভাইকে, যাদের হাজবেন্ড আছে তাদের বলা উচিত কি উচিত না? বলুন, আপনারা কি বলেন? বলা উচিত না উচিত না? জোরে বলুন। তো এটাই বলতে চাইছি যে পুরুষ মানুষের কিন্তু প্রভিশন নেই কোথাও যাওয়ার। আজকে আমি এত বছরই কাজটা করি বলে জানি যে ডোমেস্টিক ভায়োলেন্স পুরুষ মানুষের প্রতি ঠিক কতখানি যেতে পারে, কোথায় যেতে পারে, কারণ আমি এই কাজটা করি এত বছর। এবার মজার বিষয় দেখুন, একজন পুরুষ মানুষের উপরে যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তার বাড়িতে তার মা, বোন, তার কখনো কখনো স্ত্রী, তারাও কিন্তু আক্রান্ত হন। আপনাদের অনেকেরই হয়তো ভাই আছেন, দাদা আছেন, অনেকের স্বামীরাও তো আছেন। এবার আপনার দাদা ধরুন বিয়ে হলো, অন ফাইন মর্নিং বিয়ের 7 দিন পর থেকে আপনি দেখলেন আপনার বৌদি এমন করছেন, মানে আপনার মায়ের সঙ্গে এমন খারাপ ব্যবহার করছেন, আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করছেন, আপনাদের নামে একটা ফলস 498 হয়ে গেল, এবং তার মধ্যে কিন্তু আপনি, আপনার মা সবাই পড়লেন। আমাদের কাছে এরকম যথেষ্ট ভুড়ি ভুড়ি উদাহরণ। এবং আপনার কি হলো বলুন তো? সরকারি চাকরি পাবার রাস্তাটা বন্ধ হয়ে গেল, আপনার বিয়ের সম্বন্ধ করাটাও বন্ধ হয়ে গেল। কেন বলুন তো? সরকারি চাকরি তো বন্ধ হলো, বিভিন্ন যেহেতু মামলা শুরু হয়ে গেল তাই জন্যে। আর আপনাদের কি মনে হয় যে একটা ফলস 498 বা যদি বা হয়, তাকে সেই মেয়েকে কোনো বাড়ি থেকে বউ করে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়? প্রত্যেকে কিন্তু এটা ভাবতে শুরু করে কি বলুন তো? নিশ্চয়ই কিছু করেছে, নয়তো কেন দিল? সেই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাওয়ার কথা কিন্তু আর কেউ ভাবে না, ভাবে এই মেয়েটা আবার ওখানে গিয়ে আমাদের সঙ্গে এরকম করবে। অথচ আপনার কিন্তু কোনো ফল্টই নেই। আপনি হয়তো বৌদিকে খুব ভালোবাসছিলেন, হয়তো আপনার টিউশনের টাকায় বৌদির জন্য একটা শাড়ি বা গয়নাও কিছু কিনেছিলেন। আমি জানি না যে আপনাদের কারোর সঙ্গে এটা না হোক, এটাই চাইব, কিন্তু এটা হচ্ছে, এটা হয় প্রত্যেক দিন। আপনাদের সবাইকে আমি ওপেন আহ্বান জানালাম আমাদের অফিসে আসবেন আপনারা। কত মায়েরা, কত ঠাকুমা, কত দিদিমা, কত পিসিমা আমাদের অফিসে প্রত্যেকদিন এসে বসে থাকছে। মা বোন তো ছেড়েই দিলাম, কত স্ত্রীরা, স্বামীরা ফলস পক্সো, ফলস রেপ কেসে ফেসে যাচ্ছে। এরকম আপনাদের মতোই কলেজের প্রফেসর, স্বামী, বড় ম্যানেজমেন্ট, মানে কলেজের ডিন, ডাক্তার, উকিল, পুলিশ, কে নয়,
কারণ জানবেন পুরুষ মানুষকে ভাগিয়ে দিতে 1 মিনিট লাগে। একটি মেয়ে আজকে যদি বাইরে বেরিয়ে বলেন না যে উনি আমার গায়ে হাত দিয়েছেন, মানুষ কিন্তু তাকেই বিশ্বাস করে। পুরুষ মানুষটি কিন্তু কোনো সে নেই সেখানে, তার কথা কেউ বিশ্বাস করে না। আর ওর মুশকিলটা আরেকটা জায়গায় হয়, কি বলুন তো, তার পাশে কোনো পুরুষ সহকর্মীকে পাওয়া যায় না। দুরকম হয়, পুরুষ সহকর্মীকে ভাবতে শুরু করেন, আচ্ছা আমার নামে তো বললো না, ওর নামে কেন বললো, তাহলে নিশ্চয়ই ও কিছু করেছে। আর একদম মনে করেন না বাবা ওর সঙ্গে বেশি থাকলে আমার ম্যানেজমেন্ট আমায় কি বলবে না বলবে, ওর পাশ থেকে সরে যান। উনি ভুলে যান কালকে ওনার সঙ্গেও এই জিনিস হতে পারে। মেয়েরা কিন্তু এটা জেনারেলি করে না, মেয়েরা কিন্তু চেষ্টা করে মেয়েটার পাশে থাকা। আজকে আমি আপনাদের এটাই বলতে চাইছি যে এম্পাওয়ার্ড ওমেন মানে কিন্তু এগুলো নয়। এম্পাওয়ার্ড ওমেনের কিন্তু একটা অন্য বিরাট বড় ভূমিকা আছে সমাজে, যে নিজের, কারণ আপনারা তো সবাই জীবনটা শুরু করছেন, যারা আপনাদের এখানে পড়াচ্ছেন তাদের ব্যাপারটা আলাদা, আর আপনারা যারা ছাত্রী আপনারা তো জীবন শুরু করছেন এখানে। আপনাদের কিন্তু বুঝতে হবে যে এম্পাওয়ারমেন্টের মানেটা। এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু ক্ষমতা নয়, এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু আলোকপ্রাপ্ত হওয়া। আর যারা আলোকপ্রাপ্ত হতে পারেন তারা কিন্তু জীবনটাকে অন্যভাবে দেখতেও পারেন। যে আজকে যদি আপনি দেখেন আপনার কোনো বান্ধবী, আপনার কোনো বোন, আপনার কোনো প্রতিবেশিনী এরকম কাজ করছে, আপনাদের কিন্তু কাজ তাদেরকে বোঝানো যে এটা ঠিক নয়, এই কাজটা করা উচিত না। আমি স্যারকে একটু আগে বলছিলাম আপনাদেরটা এটি আমার 8 নম্বর কলেজ। যেই কলেজে গেছি বিশ্বাস করুন, যারা মহিলা প্রফেসর তারা আমাকে একটাই কথা সবাই বলছেন যে নন্দিনী এখানে তো রিলেশনশিপ হয়, কলেজে পড়তে এসছেন, খুব স্বাভাবিক। বলছি রিলেশনশিপ যে ব্রেক হচ্ছে, মেয়েরা কিন্তু আমার নিজেদের ক্যারিয়ারে ফিরে যাচ্ছে, কাজ করছে, কর্ম করছে, পড়াশোনা করছে, ছেলেরা সঙ্গে সঙ্গে ডিপ্রেশনে ঘরে ঢুকে যাচ্ছে আর বলছে সুইসাইড করবো। মানে ভীষণ শহীদ হওয়ার মতো একটা ব্যাপার তো সুইসাইড করা। আপনি শহীদ বেদি হবে আপনার জন্য কলেজে, আপনি সুইসাইড করলে। ছেলেরা বলছে আমরা সুইসাইড করবো, ভীষণ ভালো একটা ব্যাপার। কারণ আপনাদের তো এখানে পড়তে পাঠানো হয়েছে, আপনাদের বাবা মারা তো পড়াশোনা করতে পাঠিয়েছেন, তাই না? কলেজে এসছেন, রিলেশনশিপ হবে, ব্রেকআপ হবে, সবই ঠিক, কিন্তু তার জন্য সুইসাইড করতে কেন চলে যেতে হবে, এটা কিন্তু আজও আমি বুঝে উঠতে পারিনি। আমার কাছেও প্রচুর লোক আসেন, দরজা দিয়ে ঢুকে বলেন দিদি সুইসাইড করবো। আমার ভীষণই ভালো খবর, পদ্ধতি ঠিক করেছেন কীভাবে করবেন। কয়েকটা পদ্ধতি আছে, বলে দিতে পারি আমি, আপনি না ঠিক করলে। আর কোথায় কোথায় করবেন ভাবুন। অনেক কথা বলার পর আমার অবাক লাগে যে ধরুন সাপোজ এখানে আপনাদের একটা কারো রিলেশন হয়েছে একটি মেয়ের সঙ্গে 6 মাস, এবার দেখা গেল সেটা ব্রেকআপ হয়েছে। তো মেয়েটিকে আপনি 6 মাসই চেনেন, আর বাবা মাকে কত বছর চেনেন? আপনাদের এখানে সবারই বয়স 20, 21, 22। আপনাদের বাবা মাকে তো আপনারা জানেন 22 বছর ধরে, যারা খেয়ে না খেয়ে কষ্ট করে আপনাদের কাছে এখানে পাঠিয়েছেন, বড় করছেন। মানে একটা 6 মাস পরিচিত একটি মেয়ের জন্য আপনি এত বছরের বাবা মাকে ছেড়ে চলে যেতে পারেন। আবার কি বলছেন দিদি ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানে ওটা কি ওয়েডিং ডেস্টিনেশন না হলিডে ডেস্টিনেশন? ডিপ্রেশনে চলে যাচ্ছি, এটা আজকালকার ছেলে মেয়েদের স্টেটাস, মেয়েদের থেকেও ছেলেদের বেশি। ডিপ্রেশনে চলে যাচ্ছি মানে কেন? কোনো কাজ নেই, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি কিসের জন্য? এটা তো পড়াশোনার সময়, কেরিয়ার বিল্ডিং এর সময়। নিজের ক্যারিয়ার তৈরি করানো যে প্রথম কথা ফিরে যায়, সবসে বড় রুপাইয়া, পয়সা রোজগার করুন। কেমন একই ডিজাইনের মধ্যে অনেক কালার, অনেক অনেক ইয়ে স্ট্রাকচার মিলবে, বুঝেছেন, অনেক টেক্সচারও মিলবে। একটা টেক্সচার আর কালারে না মিললেই আপনারা সুইসাইড করতে চলে যাচ্ছেন কেন? আমি এটা বুঝতে পারি না। মানে পুরুষ মানুষকেও কিন্তু নিজেকে আমূল বদলাতে হবে, তা না হলে কিন্তু খুবই গন্ডগোল। মেয়েরা এম্পাওয়ার যেমন হবে, পুরুষকেও এম্পাওয়ার হতে হবে। একটা মেয়ে কখনো লাইফের ডেস্টিনেশন হতেই পারে, কখনো। মেয়েদেরকেও তাই বলবো, বিয়েটা কিন্তু লাইফের অ্যাচিভমেন্ট হতে পারে। এন্ড অফ দ্য ডে লাইফের অ্যাচিভমেন্ট কিন্তু নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার, নিজের পয়সা রোজগার করা, যারা বাবা মাকে দেখতে চান বাবা মাকে দেখাশোনা করা, সবচেয়ে বড় জিনিস নিজে কি ভালোবাসি সেটা করা। নিজে যা ভালোবাসি, কেউ বাইক চালাতে ভালোবাসেন, কেউ গান গাইতে ভালোবাসেন, কেউ ঘুরতে ভালোবাসেন, বেড়াতে যেতে ভালোবাসেন। বিয়ে হয়ে বিয়ে নাই বা হলো, বিয়ে হওয়াটা কি জীবনের একটা সবচেয়ে বড় উদ্দেশ্য, অ্যাচিভমেন্ট? মানে বিয়ে করতেই হবে। বহু ছেলে আছেন, বহু মেয়েও আছেন যারা বিয়ে করতে চান না। প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায়? বাড়ির লোককে বোঝাবার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকের জেনারেশন, আপনারা যদি বাড়ির লোকের কথা বুঝিয়ে উঠতে না পারেন, আপনারা কিসের আধুনিক হয়েছেন? কিসের আপনারা এম্পাওয়ার হলেন যে আমি চাকরি করবো, আমি আমার মতো থাকবো? বাবা মা তো কারো চিরকাল থাকবেন না, কিন্তু একটা ভুল বিয়ে, একটা ভুল সম্পর্ক সারা জীবন যদি আপনারা টেনে নিয়ে যেতে চান, নারী পুরুষ উভয়কেই বলছি, সেটার রেজাল্টটা কিন্তু ঠিক নয়। তার ফলে তখন মেয়েরাই ভুল জিনিসগুলো যান,
একটা ফলস 498 ফলস ডিবি, আর ছেলেরা চলে যাচ্ছেন ডিপ্রেশন। কেন? কোনোটাই কিন্তু কারোর জন্য এম্পাওয়ারমেন্ট না। এগুলো কিন্তু আপনাদেরকেই বুঝতে হবে। এগুলো যদি আপনারা এখন বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ আপনাদের এখন জীবনটা কিন্তু শুরু হচ্ছে। আর যেটা আরেকটা বিরাট কথা বলবো, যে ভারতবর্ষের আইন কানুন নিয়ে একটু পড়াশোনা করুন ছেলেরা। যে আপনাদের বিপক্ষে যে আইনগুলো আছে আপনাদের খুব জানা দরকার, যে এগুলো গেলে আমাদের বিপক্ষে এই আইনগুলো আছে, যদি এগুলো দুম করে আমার চলে যায়, আপনার দাদারও হতে পারে, আজকে আপনার কাকারও হতে পারে, তাহলে চট করে আমরা কি করব? আমাদের সেই মুহূর্তে এক্স্যাক্টলি কি করণীয়? আমরা কি ভীষণ ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বো, নাকি আমরা এক্স্যাক্টলি কি করব? কারণ এই বৈবাহিক আইন সংক্রান্ত আইনগুলো যদি রেপ না করেন আর খুন না করেন, তাহলে কিন্তু চট করে আপনাকে নিয়ে যাওয়া যায় না গ্রেপ্তার করে। এগুলো জেনে রাখুন আপনারা, তাহলে কিন্তু আপনাদের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওগুলো সাধারণ আইন, ভারতবর্ষে একেবারে নিরামিষতম আইনে পরিণত হয়েছে। কারণ এখানে মেয়েদের বলবো, মেয়েরা এত মিসইউজ করেছে, আজকে ওগুলো কিন্তু ভয়ঙ্করভাবে একটা নিরামিষ আইনে পরিণত হয়েছে। হ্যাঁ, রেপ আর খুন যদি করে থাকেন তাহলে সেখানে বাঁচানোর সম্ভাবনা কম। ভেতরে ঢোকার পরে প্রমাণদাখিলভাবে সবভাবে আপনি বেরিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আপনাদের ইমিডিয়েট যেটা দরকার, যে পড়াশোনা করা, ভারতবর্ষের কনস্টিটিউশনকে জানা, আইনকে জানা। আর এটা আপনাদের বুঝতে হবে যে ভারতবর্ষে ওমেন এম্পাওয়ারমেন্টের ধারণাটা কোথায় পৌঁছেছে বলুন তো? দলমত নির্বিশেষে মেয়েদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে 1000 টাকা 2000 টাকা অনুদান, ফ্রিতে সব কিছু দেওয়া এম্পাওয়ারমেন্ট। একদম একটা ভুল কথা। এতে কিন্তু আপনাদের যে কি পরিমাণ ছোট করা হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন না। আপনারা তো সক্ষম সবাই, আপনারা এই অনুদান বা ডোলের রাজনীতিতে আপনারা ভাববেন কেন আপনারা এম্পাওয়ার? সত্যি আপনাদের মনে হয় এটা এম্পাওয়ারমেন্ট? এটা হতে পারে কখনো এম্পাওয়ারমেন্ট? এটা করে করে আপনাদের মধ্যে যে হীনমন্যতার জন্ম দেওয়া হচ্ছে, তাই ভাবতে পারে। একজন নেতা বলছেন, আপনার স্বামী যদি কোনো এক বিশেষ নেতার নাম করেন, তাকে রাত্রে বাড়িতে ফিরলে ভাত খেতে দেবেন না। আমি উল্টো কথা বলি, যেই নেতার নাম উনি বলছেন তিনি তো অনেক বেশি মেয়েদের জন্য প্রকল্প করেছেন, মেয়েদেরকে অনেক বেশি জিনিস দিয়েছেন, তাহলে তো স্ত্রীরা অনেক বেশি সেই নেতার নাম করবে। তা ওনার ক্ষমতা আছে স্বামীদেরকে এই কথা বলা যে আপনার স্ত্রীকে বাড়িতে খেতে দেবেন না, আপনার স্ত্রীকে কোনো গিফট দেবেন না? ওনার কিন্তু এটা বলার ক্ষমতা নেই। তো উনি কোথা থেকে এতখানি ছোট পুরুষ মানুষকে করতে পারেন? তার কারণ কি বলুন তো? আপনারা পুরুষ মানুষরা সবসময় চুপ করে আছেন, কোনোদিন এর বিরুদ্ধে আপনারা গর্জেই ওঠেননি। আপনাদের কখনো মনে হলো না এটা আপনাদের জন্য কতখানি অপমান? উনি কি করে এটা ঠিক করে দিতে পারেন যে আপনাদের ওয়াইফরা আপনারা কোনো নেতার নাম নিলে খেতে দেবেন কি না দেবেন, এটা উনি কে ঠিক করে দেবেন? উনি তো কেউ হতে পারেন না। বা আপনার ওয়াইফও যদি কোনো বিশেষ নেতাকে পছন্দ করেন বা নেত্রীকে পছন্দ করেন, তার নাম যদি নেন, কারণ ভোটাধিকার কিন্তু প্রত্যেকটি মানুষের ভীষণ নিজস্ব অধিকার। আপনি আপনার স্ত্রীকে, মাকে, বাবাকে কাউকে জিজ্ঞেস করতে পারেন না, আপনার স্ত্রীও আপনাকে কাউ জিজ্ঞেস করতে পারেন না। সেখানে উনি হাত দেন কি করে? সেখানে আপনাদের পুরুষ মানুষের গর্জে ওঠা উচিত ছিল, এবং মেয়েদেরও কিন্তু কথা বলা উচিত ছিল। আজকে ওনারা 1000 টাকা 2000 টাকা দিয়ে বাসে ট্রামে ফ্রি চলাফেরার ব্যবস্থা করে দিয়ে আপনাদের যে কতখানি হীনমন্যতায় পৌঁছে দিচ্ছে, আপনাদের যে কতখানি মানে অপমানিত করার চেষ্টা করছেন, এটা আপনারা কেন বুঝতে পারছেন? এটা আমিও বুঝতে পারছি। কারণ এদেরকে কিন্তু এম্পাওয়ার্ড ওম্যান বলে না। এম্পাওয়ার্ড ওম্যানের সংজ্ঞা কিন্তু আলাদা। এম্পাওয়ার্ড ওম্যান কিন্তু যারা স্ব ক্ষেত্রে নিজের মহিমায় নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এম্পাওয়ার্ড ওম্যান। যারা নিজেদের কাজ নিজেরা করছেন, আজকে আপনাদের যারা প্রফেসর, এই যে আপনাদের তৈরি করছেন, এটা এম্পাওয়ার্ড ওম্যানের লক্ষণ। এম্পাওয়ার্ড ওম্যান কিন্তু ওদের বলে না। আর পুরুষ মানুষকে সবার আগে বুঝতে হবে যে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে জানতে হবে যে আপনাদের কি কি নেই, সবার আগে এটা জানতে হবে। কারণ আমি প্রত্যেকের মুখ থেকে বুঝতে পারছি কেউ কিছু জানেনি না, কেউ কিছু বোঝেনি না। সবার আগে আপনাদের বুঝতে হবে যে আমাদের কি নেই, আমাদের কি চাই। মেয়েরা কি পেয়েছে, মেয়েদের কি হয়েছে, এই ভেবে লাভ নেই। আপনাদের কিন্তু জানতে হবে যে আমাদের কিচ্ছু নেই এদেশে। 49টা আইন মেয়েদের জন্য আছে, এবং আপনাদেরই ট্যাক্সের টাকায় কিন্তু সব কিছু হচ্ছে। আপনারা ট্যাক্স দিচ্ছেন, সেই টাকায় সমস্ত এম্পাওয়ারমেন্ট হচ্ছে। তাহলে আপনাদের এটা বলার আমি বলছি না বলুন যে হবে না, কিন্তু আপনাদেরও কিন্তু কিছু চাই। এই কথাটা জোর গলায় বলতে শিখুন। যতদিন না বলতে শিখবেন ততদিন কিন্তু বিরাট বিপদ আপনাদের জন্য অপেক্ষা করে আছে। একা আমি চিৎকার করে বিশ্বাস করুন কোনো লাভ হবে না। আপনাদের সবাইকে কিন্তু এই কথাগুলো বলতে হবে যে আমাদের এগুলো চাই। কারণ যতদিন না বলবেন, আপনাদের বাড়ির মা বোনেরাও কিন্তু আপনাদের জন্য বিপদে থাকবে। আজকে জানবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী বিপদে পড়লে ওমেন্স কমিশন কিন্তু সে রিপোর্ট নেয় না। শুধুমাত্র পুরুষ মানুষের আত্মীয় বলে কিন্তু তাদের লিঙ্গ চেঞ্জ হয়ে যায়।
তাদের কিন্তু থানায় রিপোর্ট নেওয়া হয় না, আদালত কিন্তু তাদের অপরাধী বলে দেখে দেয়, কারণ তারা একজন পুরুষ মানুষের বাড়ির আত্মীয়। তখন কিন্তু তাদের নিয়ে কোনো নারী দিবস পালিত হয় না, বিশ্বাস করুন। নারী হিসেবে কোনো সুযোগ সুবিধা তারা কিন্তু এদেশে পান না, কারণ তারা পুরুষ মানুষের পরিবারের আত্মীয়। তাহলে এদেশের সমস্ত আইন, সমস্ত এনভায়রনমেন্ট খুব একটা কুক্ষিগত করে রাখা হয়েছে কিছু বিশেষ মহিলাদের জন্য। খানিক্ষণ আগে আমার গল্প হচ্ছিল, স্যার ছিলেন, কাকলিদি ছিলেন, সবাই, যে আমাদের দেশের সবচেয়ে প্রবলেম আমি বলি, নিম্নবিত্ত বাড়ির মহিলারা স্বামীর হাতে যদি মার খাচ্ছেন, দুটো থাপ্পড় মেরে বেরিয়ে যেতে পারে। তারা জানেন আমরা আয়ার কাজ করে নেবো, আমরা রান্নার কাজ করবো, বাসন মাজবো, বেরিয়ে যেতে পারে। কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বাড়ির মহিলাদের কিন্তু ভীষণই সমস্যা। যারা অত্যাচারিত তারা কোথাও বেরোতে পারেন না, তারা রান্নার কাজ করতে পারবেন না, তারা বাসন মেলার কাজ করতে পারবেন না, আয়ার কাজও করতে পারবেন না। তাদের কিন্তু ওগুলো সব সহ্য করেই থাকতে হচ্ছে। কারণ এতে ভাবার কোনো কারণ নেই যে মেয়েরা অত্যাচারিত না, মেয়েরা আজ এখন এককারজনকভাবে বিভিন্ন জায়গায় অত্যাচারিত, সেগুলো ঠিক এখানে বলার কথা নয়। বা উচ্চবিত্ত বাড়িতে যেখানে হয়তো বাবার আর শ্বশুরের জয়েন্ট বিজনেস, সেখানে তার বাবা সবার আগে তাকে আটকাবে যে তুই আসলে আমার বিজনেস নষ্ট হয়ে যাবে, সেই মেয়েদের কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। এগুলো আপনাদের বুঝতে হবে যে মেয়েরাও যথেষ্ট আজ অত্যাচারিত, কিন্তু সঙ্গে এটা মানতে হবে যে পুরুষ মানুষের প্রতিও প্রচুর অত্যাচার, প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স। অল্প অল্প করে আসবো, শুভময়কে এই জন্যই বলেছিলাম, ও ধর্ষণ নিয়ে কবিতা বলছিল, ওর নিশ্চয়ই জানা নেই ভারতবর্ষে পুরুষ মানুষের 18% ধর্ষণ হয়, ভারতবর্ষে 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ হয়, ওর জানা নেই। আর পুরুষ মানুষ কতদিন মহিলাদের ধর্ষণ নিয়ে কবিতা বলবেন? এবার একটু পুরুষ মানুষের ধর্ষণ নিয়েও কবিতা হোক, এই নিয়ে কথা বলা হোক। মুশকিলের বিষয়, আমাদের কনস্টিটিউশনে বলা হলো পুরুষের তো ধর্ষণই হয় না, ধর্ষণে পুরুষ মানুষকে তো রাখাই হলো না, মহিলাদের ধর্ষণ হয়, শিশুদের ধর্ষণ হয়। আমাদের দেশে দুটি আইন জেন্ডার নিউট্রাল, একটা পক্সো, একটা অ্যাসিড ভিকটিম ডে। কাকলিদি আমার কাছে শুনে অবাক হয়ে গেলেন, ভারতবর্ষের মেল অ্যাসিডও ভিকটিম আছে, ভারতবর্ষের 37% পুরুষ মানুষ অ্যাসিড ভিকটিম। আমরা তাদের নিয়ে কাজ করি, তাদেরকেও বহু মেয়েরা অ্যাসিড ছুঁড়ে মারে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে। এগুলো জানতে হবে। সমানভাবে পুরুষ মানুষও সব জায়গায় নির্যাতিত। আমার কথা, স্টেজে উঠে মেয়েদের ধর্ষণ নিয়ে কথা না বলে একটু পুরুষ মানুষের ধর্ষণ নিয়েও কথা হোক। আমরা 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কোনোদিন কথা বলিনি বলে পুরুষ মানুষের ধর্ষণ নিয়েও কথা জানি না, আমরা স্বীকার করি না। আজকে যখনই ট্রাফিকিং নিয়ে কথা হয়, আমরা মেয়েদের ট্রাফিকিংয়ে চলে যাই, আর মেয়েদের ট্রাফিকিংটাকে আমরা জুড়ে দিই যৌনকর্মীর সঙ্গে। আপনারা জিগোলো কথাটার মানে জানেন? কে কে জানেন? হাত তুলুন। আর কে জানেন? একমাত্র হীরক তুললেন আর আপনি তুলুন, বলুন। ও তুলেছে হাত। বলুন জিগোলো মানে কি? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, সবাই হাত তুলতে পারেন যারা জানেন। বলুন জিগোলো কথাটার মানে কে কে জানেন? বলুন। জিগোলো মানে পুরুষ যৌনকর্মী। আপনারা কোনোদিন এই নিয়ে কথা বলেছেন? ভারতবর্ষে জানেন কত পুরুষ যৌনকর্মী আছেন? কোনো আইডিয়া? এনি আইডিয়া? এনি আইডিয়া? ভারতবর্ষে প্রায় 50,000-এর কাছাকাছি পুরুষ যৌনকর্মী আছে। তাহলে তারা, আমি ধরে নিলাম তাদের মধ্যে 20,000 না হয় পুরুষ মানুষের কাছে যায়, 30,000 তো মহিলাদের কাছে যায়। এরা মুখ খুলে কিন্তু বহু মহিলার সংসার ভেঙে যায়, এরা কিন্তু কোনোদিন মুখ খোলেন না। আমি অল ইন্ডিয়া সেক্স ওয়ার্কার ইউনিয়নের কমিটিতে আছি। কদিন আগে একটা আমাদের বিরাট সমাবেশ ছিল, সারা ভারতবর্ষ থেকে সেক্স ওয়ার্কাররা এসেছিলেন। আমি যেহেতু দুর্বারের হয়েও কাজ করি, বহু পুরুষ যৌনকর্মী এসেছিলেন। আমার কথা, মহিলা যৌনকর্মীদের জন্য তো এখন অনেক কিছু হয়েছে, তাদের অনেক আইন হয়েছে, তাদের জন্য স্বাস্থ্য রক্ষার বিধি হয়েছে। পুরুষ যৌনকর্মীদের জন্য স্বাস্থ্য রক্ষার কথা কেউ ভেবেছেন কোনোদিন? আজকে একজন পুরুষ যৌনকর্মী যদি একটা রোগে আক্রান্ত হন, তার থেকে তো 4 জন মহিলা আক্রান্ত হবে। আমরা ভেবেছি আমাদের এসব নিয়ে? আমরা জানি যে এগুলো হয়। আপনি জানেন না আপনার পাড়ায় একজন ছেলে, তারা তো চাকরি চলে গেছে, সে হয়তো এই কাজটা করেই সংসার নির্বাহ করছে। তার ছেলে মেয়ে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তার পুরুষ বাবার হয়তো ক্যান্সারের চিকিৎসা এটা দিয়েই হয়। জানেন না? ইটস আ প্রফেশন। আমি দুর্বারে প্রথম দিন থেকে একটাই কথা বলেছিলাম, ইটস আ সার্ভিস, ইটস আ প্রফেশন। আপনারা সার্ভিস দেন, টাকা নেন, আপনারাও মাথায় তুলে বাঁচবে, আপনাদের ছেলে মেয়েরাও মাথা তুলে বাঁচবে। তার কারণ আপনারা সার্ভিসে আছেন, আপনারা সার্ভিস দিচ্ছেন, টাকা নিচ্ছেন। এর মধ্যে তো কোনো লজ্জার কিছু নেই, কোনো লজ্জার কিছু নেই। কিন্তু এটা একটা সার্ভিস, সার্ভিস দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আপনারা তো জানেনই না এই বিষয়গুলো। আপনারা সারা জীবন একটা জিনিস দেখলেন, ট্রাফিকিং কি শুধু পাচার করে
রেড লাইটের এরিয়ায় যায়। আজকে ট্রাফিকিংয়ে সবচাইতে বেশি ট্রাফিকিং হয় বাচ্চা ছেলে। পশ্চিম এশিয়া উটের দৌড়ে, উটের সঙ্গে গলায় বেঁধে দেওয়া হয়, উট দৌড়ে, সেটাই তাদের আনন্দ। যদি আপনারা মেয়ে দেন তাও ওনারা নেবে না, কারণ ওরা মেয়ে ওখানে চায় না, ওরা ছেলেই চায়। বিহারের গন্ডা ডান্সে আপনারা যদি মেয়ে দেন ওনারা নেবেন না। গন্ডা ডান্সে কি হয় বলুন তো, বাচ্চা ছেলেদের গায়ের ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়, তাদের নাচ করানো হয়, গা দিয়ে রক্ত পড়ে, ওটাই আনন্দ। আপনি মেয়ে দিন, ওনারা নেবেন না, ওখানে শুধু ছেলেই চায়। পিডোফিলিয়া মানে জানেন? কেউ জানেন? পিডোফিলিয়াতে সবচাইতে চাহিদা পৃথিবী জুড়ে বাচ্চা ছেলের, তার মধ্যে ইন্ডিয়ান বাচ্চা ছেলেদের সবচেয়ে বড় চাহিদা। চাইল্ড পর্নোগ্রাফিতে সবচাইতে বেশি চাহিদা বাচ্চা ছেলেদের। এগুলো নিয়ে ভাবতে হবে, অনেক ভাবার বিষয় আছে। সারাদিন নারী বা মেয়েরা অত্যাচারিত, মেয়েদের ধর্ষণ ডেফিনেটলি আছে, কিন্তু পাশাপাশি এগুলো ভাবতে হবে, কারণ এগুলো জ্বলন্ত সমস্যা সারা পৃথিবীতে। একটা আমাদের যেমন সেভ দ্য গার্ল চাইছে, এখন কি আপনারা এটা জানেন ভারতবর্ষে নারী আর পুরুষের অনুপাত কত? তো জানেন? এই যে এত বেটি বাঁচাও, মানে কন্যা ভ্রূণ বাঁচাও, খেয়াল করেছেন 2 বছর ধরে সেটা অনেক বন্ধ হয়ে গেছে। বলুন ভারতবর্ষে নারী আর পুরুষের এখন অনুপাত কত? শুনি আমি। কেউ জানেন না? 1000টা পুরুষে 1020 জন নারী, অর্থাৎ পুরুষের থেকে 20 জন করে নারী বেড়ে গেছেন ভারতবর্ষে। এতদিন আমরা খুব চিৎকার করেছি নারী কম ছিলেন। সারা পৃথিবী জুড়ে একটা প্রজেক্ট চলে, কিন্তু আমি তার মধ্যে আছি তাই জানি। এটা নাইজেরিয়া থেকে চলে, সেভ দ্য বয় চাইল্ড। আপনাদের কোনো আইডিয়া আছে এটা কি? এনি আইডিয়া? জানেন পৃথিবীতে যত, এই যে কদিন আগে আমাদের একটা বেরোলো না, জেলে নাকি অনেক মহিলা প্রেগনেন্ট হয়ে গেছিলেন, মনে পড়ে? সেদিন আমি খুব হয়েছিল। তো জেলে যত প্রেগনেন্ট মহিলা ঢোকেন, বাচ্চা হওয়ার পরে 5-6 বছর অবধি তাদেরকে মায়েদের সঙ্গে থাকতে দেওয়া হয়, তারপরে ছেলে আর মেয়েদের মানে আলাদা করা হয়। এবং সেই মেয়েদের নেবার জন্যে সারা পৃথিবী থেকে বহু মানুষ আসেন, কেউ দত্তক নিয়ে যান, অনেক অনাথ আশ্রমরা নিয়ে যায়। মেয়েদেরকে নেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ মেয়েদের দিয়ে অনেক কাজ করানো হয়। ছেলেদেরকে না জেনারেলি কেউ নিতে চায় না। এই ছেলেরা জেলের ভেতরেই থাকেন, ওই তারপরে জেলের দাদা হয়ে ওঠেন, ওয়ার্ডমেট হয়ে ওঠেন, আর একটা ক্রিমিনাল তৈরি হন, এরা নানান রকম। সেই ছেলেদেরকে সারা পৃথিবী জুড়ে তৈরি করা হচ্ছে সেভ দ্য বয় চাইল্ড, অর্থাৎ ওনাদের খেলাধুলা, পড়াশোনা, গান বাজনা, নাটক করানোর মাধ্যমে তাদেরকে লাইফের মেন স্ট্রিমে ফেরত আনা। ভারতবর্ষে খুব চেষ্টা করছি, যেটা এখনো খুব একটা সফল হতে পারিনি, কারণ ভারতবর্ষে সবই তো ভীষণ দীর্ঘসূত্রিতা, চেষ্টা চলছে যদি করা যায়। এই সেভ দ্য বয় চাইল্ড কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা বড় প্রজেক্ট, যেখানে জেলের ভেতরে থাকা পুরুষ শিশুদের কেউ নিতে চান না, তারা কিন্তু একদম ব্রাত্য। এগুলো জানতে হবে, সমাজে থাকতে গেলে শুধু আমি রোজগার করবো, খাবো আর আমারটুকু নিয়ে ভাববো, তার বাইরে কিন্তু একটা বিরাট বড় পৃথিবী আছে। আপনারা জানেন যে ওপেন জেল কাকে বলে? মুক্ত কারাগারের কনসেপ্ট জানেন যে আছে ভারত বাংলায়? কটা মুক্ত কারাগার আছে জানেন? জানেন? মুক্ত কারাগারে অনেকদিন ধরে যারা জেলে আছেন কিন্তু ভালো ব্যবহারের জন্য তাদেরকে এখন মুক্ত কারাগারে রাখা হয়। সকাল 8টা থেকে রাত 8টা তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা তখন দোকান করেছেন, অনেকেই দোকান চালান, বিজনেস করেন, সব করেন, আবার রাত 8টার সময় জেলের মধ্যে ঢুকে যান। দুর্গাপুরে একটা মুক্ত কারাগার আছে, কলকাতায় একটা আছে, শিলিগুড়িতে একটা আছে, খড়গপুরে সম্ভবত একটা হয়েছে। তার সেখানেও কিন্তু পুরুষ মানুষই সবচাইতে বেশি। তাদের মধ্যে অনেকে ছবি আঁকেন, মূর্তি করেন, অনেকে আছে। তো এই সমস্ত কিছু করে পুরুষ মানুষকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যদি একটু এম্পাওয়ার করা যায়। এগুলো জানতে হবে যে পুরুষ মানুষ কিন্তু অনেক বেশি সম্মুখ বিপদে, কারণ তাদের জন্য কিচ্ছু নেই, গভর্নমেন্টের কোনো প্রকল্প নেই, শিক্ষা, স্বাস্থ্য, কিচ্ছুর কোনো প্রকল্প নেই। আইন তো ছেড়ে দিন, আইন বা সামাজিক কোনো প্রকল্প নেই। কাজে পুরুষ মানুষের জন্য কিছু করা দরকার তাদের, এবং সেই করার জন্য কিন্তু মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আজকে মহিলাদের এখানে পৌঁছে দেওয়ার পেছনে ঘরে ঘরে পুরুষরা বলুন, তার স্বামী হতে পারেন, বাবা হতে পারেন, ভাই হতে পারেন, ছেলে হতে পারেন, আর যদি বৃহত্তর জায়গায় যান নেতারা হতে পারেন, রাষ্ট্রগুরুরা হতে পারেন, মনীষীরা হতে পারেন, তারা বিরাট বড় ভূমিকা পালন করেছে।
কাজে আমরা মেয়েরা এখন যদি এই ঋণটা শোধ করতে না পারি তাহলে কিন্তু সময় বয়ে যাবে, এবং তার ফল কিন্তু দেবেন আবার আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, সবাই ভাববেন না আপনার বাবার 80 বছর বয়স হয়ে গেছে বলে তিনি সব থেকে মুক্ত। আমাদের কাছে এরকম অনেক কেস আছেন 80 বছরের বাবার শ্লীলতাহানির কেস নিয়ে আমাদের কাছে এসেছে। কারণ বেসিক্যালি কিন্তু পুরুষ মানুষের মানে পুরুষ উড়লো ছাই তবে পুরুষের গুণ গাই। 80 বছরের পুরুষ মানুষের শ্লীলতাহানির কেস হয়। কাজে এটা কিন্তু হাই টাইম মেয়েদের জন্য বুঝতে হবে কারা এম্পাওয়ার্ড ওমেন, আর বুঝতে হবে পুরুষ মানুষের জন্য এই কাজটা আমাদের কিন্তু করতে হবে, আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আর ধরুন আপনাদের এখানে যারা রয়েছে সবাই, যে তাদেরকে যথাযোগ্য সম্মান করা, আজকে তাদেরকে একটা কেউ দাগিয়ে দিতে চাইলে আপনাদের কিন্তু কাজ যে তার যথাযোগ্য অনুসন্ধান করা যে সত্যি কি এই ঘটনাটা ঘটেছে। ডেফিনেটলি আপনাদের কলেজের একটা আইসিসি কমিটি আছে, চাইবো সেই আইসিসি কমিটিতে একজন পুরুষ মানুষের কথা শোনার লোক রাখুন। আজকে যখন আমাকে পশের কথা বলাবার জন্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন কর্পোরেটে, আমি প্রথম এটাই বলি যে পুরুষ মানুষের কথা শোনার একটা লোক রাখুন, কারণ তার কথা কিছু বলার থাকতেই পারে, তার অনেক বক্তব্য থাকতে পারে। মহিলাদের কথা শোনার লোক নিশ্চয়ই থাকবে, পুরুষটিরও কিছু বক্তব্য থাকতে পারে, তার কথা শোনার একজন লোক রাখুন। এ প্রসঙ্গে আপনাদের সবাইকে বলবো, ইনকার বলে একটা সিনেমা আছে, দেখবেন হিন্দিতে, যে একটা ঘটনার কত অভিমুখ হতে পারে, আপনি একটা ঘটনাকে কতভাবে দেখতে পারেন। কাজে হতেই পারে আপনাদের কোনো টিচারকে, আপনাদের কোনো সহকর্মীকে আজকে এরকম করে দেওয়া হলো, আপনাদের কিন্তু কাজ সেইটার ভেতরে ঢোকা, যে সত্যি কি হলো, তো আমাদের সঙ্গে এত বছর কাজ করছে, এরকম তো কিছু কখনো দেখিনি, তাহলে এই ব্যাপারটার মধ্যে এটা যদি সেটা ঠিক হয় তাহলে নিশ্চয়ই যথাযোগ্য শাস্তির ব্যবস্থা হোক, কিন্তু যদি সেটা ঠিক না হয় আপনাদের সবার কিন্তু কাজ সেই সময়টা তার পাশে থাকা। কারণ এই সময়গুলো কিন্তু সেই সময় যখন মানুষ ডিপ্রেশনে যান, যখন মানুষ সুইসাইড করার কথা ভাবে। আজকে তিনি সুইসাইড করলে এটা বুঝতে হবে তার পরিবারের আরও 2জন কি 3জন মহিলা কিন্তু বিরাট আকান্তরেও করতে পারেন। এইগুলো কিন্তু ভীষণ ভাবার বিষয়। কাজে এম্পাওয়ার্ড ওমেন হওয়া কিন্তু সেইটাই, এম্পাওয়ার্ড ওমেন মানে কিন্তু আমি নিজের মতো সাজগোজ করলাম, নিজে খানিকটা পয়সা রোজগার করলাম, কাউকে বিপদে ফেলে দিলাম ইচ্ছে। দেখুন আমার বক্তব্য খুব সিম্পল, আপনি সিগারেট খাবেন না মদ খাবেন না নাচ করতে যাবেন, এগুলো কিন্তু কোনো প্রবলেম হতে পারে না। এটা আপনার পয়সা, আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, সব কিছু আপনি করতে পারেন, কিন্তু সেই জিনিসটা যেন পুরুষ মানুষের মূল্যে না হয়। সবচাইতে বড় জিনিস এটা মাথায় রাখবেন, সেটা যেন পুরুষ মানুষের মূল্যে না, যে পুরুষ মানুষের ঘাড়ে বন্দুক রেখে পুরুষ মানুষের বুকে পা রেখে না হয়। আপনি আপনার মতো করে করুন না, আপনার জীবন বাঁচার আপনার 100% অধিকার আছে, যদি সেটা পুরুষ মানুষের মূল্যে যেন না হয়ে ওঠে। এবছর নারী দিবস এটাই আমাদের শেখা, কারণ এবছর নারী দিবসের থিম আপনারা জানেন কি? নারী দিবস ওখানে পালিত হচ্ছে, আমরা পালন করছি। থিম জানেন এবছরের কি? কেউ জানেন মেয়েরা? এবছরের থিম হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন, অর্থাৎ নারী হিসেবে লোকে ইন্সপায়ার করুন আর ইনক্লুড করুন বিভিন্ন নারীকে। তো যদি ইন্সপায়ার আপনি না করতে পারেন তাহলে তো মহিলাদের আপনি ইনক্লুডও করতে পারবেন না। এমন একজন নারী হয়ে উঠুন যিনি সবাইকে ইন্সপায়ার করেন, তবে দেখবেন আরও 10 জন নারী আপনার সঙ্গে ইনক্লুড হচ্ছে। সেটা কিন্তু সবচাইতে বড় জিনিস, ইন্সপায়ার ইনক্লুশন। তার থেকে বড় কিন্তু আর কিছু হতে পারে না। কারণ জানবেন, যদি ইন্সপায়ার করতে পারেন মানুষকে, তার থেকে বড়, সেটা নারী পুরুষ উভয়, তার থেকে বড় কিন্তু আর কিছু হতে পারে না। তার জন্য কিন্তু কোনো সাজগোজ, কোনো চাকচিক্য, কোনো কিছু দরকার হয় না। তার বোধহয় সবচাইতে বড় উদাহরণ আমাদের নারায়ণ মূর্তির স্ত্রী। ইন্সপায়ার করা কাকে বলে? ওনার কথা শুনবেন, উনি কি কোনো ভারী ভারী কথা বলেন? উনি একদম বাড়ি ঘরের কথা বলেন, এসে কিন্তু দেখবেন নিজের বাড়ি ঘরের মতন করে কথা বলেন। কিন্তু ওনাকে দেখে যত ইন্সপায়ার মানুষ হয়, এরকম আছেন আরও কয়েকজন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাদের মধ্যে দেখবেন খেলোয়াড়দের মধ্যে ঝুলন গোস্বামী, ওনাকে দেখলেই একটা না ইন্সপিরেশন হয়। এই মানুষগুলোকে দেখে তাই এদের হয়তো এদের কথা মাথায় রেখেই এটা প্রত্যেক বছর তো অনেক কিছু ভেবে একটা থিম ভাবা হয়। তো যেমন একটা জিনিস দেশ মানে পৃথিবী জুড়ে তো একটা বিরাট সংকট, প্যারেন্টাল অ্যালিয়েনেশন। এই যে বাবাদেরকে বাচ্চাদের দেখতে দেওয়া হয় না আলাদা, কারণ জানবেন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হলেও না বাবা মার মধ্যে কখনো ডিভোর্স হয় না। সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা বিরাট সংকট যে বাবারা তাদের সন্তানদের দেখতে পান না, দেখতে দেওয়া হয় না। একটা বাবাহীন প্রজন্ম গড়ে উঠছে, যেটা বড় ভয়ঙ্কর। তো এই জন্য এবছর পুরুষ দিবসের থিম সেটাই রাখা হয়েছে, যে জয়েন্ট কাস্টাডি। সেই হিসেবে আমরা একটা থিম তৈরি করছি এবছর পুরুষ দিবসে, যে এরকমভাবে যে জয়েন্ট কাস্টাডি হোক, বাবার কাছে মার কাছে মিলিয়ে থাকুক। এটা যেন না হয়, দেখুন একটা বিয়ে হলেই যে সেটা টিকবে আমরা কিন্তু কেউ এটা বলি না, নাই টিকতে পারে, আপনাদের মিলমিশ হলো না, আপনারা আলাদা হয়ে গেলেন, কিন্তু আমার কথা সেটা যেন সন্তানের উপর তার প্রভাব না পড়ে।
বাবার কাছে সন্তান থাকলে বাবা সারাদিন মায়ের নামে বলছেন, আর মায়ের কাছে থাকলে মা বাবার নামে বলছেন, এর কোনোটাই কিন্তু কাম্য নয়। কারণ এর বিষময় ফল কিন্তু একজনই বাবাকে বা মাকেই দিতে হবে। যে যার নামে বলবেন তার প্রতি কিন্তু সেই সন্তান বীতশ্রদ্ধ হবেই বড় হয়ে একদিন। তো পুরুষ দিবসের থিম এবছর সেভাবে সিলেক্ট করা যায়, তেমনি নারী দিবসের থিমও তো অনেক ভেবেচিন্তে সিলেক্ট করা হয়। তো আমার মনে হয় যদি ইন্সপায়ার করতে পারেন মানুষকে, আর যদি ইনক্লুড করতে পারেন অনেক বেশি নারীকে তার মধ্যে, আমার মনে হয় তার থেকে বড় কিন্তু আর কিছু হতে পারে। আমার মনে হয় যেহেতু আপনারা সবাই মানে এখন আস্তে আস্তে কলেজের থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের দিকে যাবেন, তারপরে আরও পড়াশোনা করবেন, অনেকে হয়তো আবার কলেজে পড়াবেন, বা কেউ যদি বিয়ে করে শুধু সংসারই করে, সংসার করা কিন্তু বড় একটা মুখের কথা নয়। সংসার ভালোভাবে সংসার করতে পারাও কিন্তু একটা বিরাট বড় জিনিস। তো সেখানে চাইবো যে ইন্সপায়ার করুন লোককে, সংসার করতে গিয়েও ঠিকঠাক গৃহিণী হয়ে উঠতে পারাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তো চাইবো যে ভাবনা চিন্তাটা সেরকম হোক, যেন আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে ইন্সপায়ার হয়, আপনার পাড়ার প্রতিবেশী ইন্সপায়ার হয়, সেরকম হয়ে উঠুন যে আপনার ভাবনা চিন্তাটা স্বচ্ছ থাক, খোলামেলা থাকা। পুরুষ মানুষকে প্লিজ বলবো যে একজন নারী না জীবনের সব হতে পারে না। আপনাদের তো দোষের শেষ নেই। একজন মহিলা দেখলে আপনারা যা করেন, যেন সে মানে বাবু সোনা করে দেখি তো রাস্তা পেছন পেছন না। বিশ্বাস করুন আমাদের জেনারেশনে পুরুষ মানুষ এরকম ছিলেন না, বাবা তো ছিলেনই না, আমার হাজব্যান্ডও না, বা আমাদের জেনারেশনের যারা সে পুরুষ মানুষরা এরকম ছিলেন। আজকে জেনারেশনের ছেলেরা না ওই একটা কি এসছে না, রেট্রো পুরুষ মানুষ। আর এই মানে অমিতাভ বচ্চনের পর উত্তম কুমারের পর একটা ভীষণ অধঃপতন হলো তো পুরুষ নায়কদেরও, পুরুষ মানুষেরও হয়েছে। বিশ্বাস করুন পুরুষালী ব্যাপারটা আর নেই। সারাক্ষণ মেয়েদের পেছনে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, বাবু বাবু সোনা সোনা করা হচ্ছে কি, বিয়ের পর তো সেটা রাখা যাচ্ছে না, তখন গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু। মানে এক্সপেকটেশন লেভেলটা মেয়েদেরকে আপনারা তুলে দিচ্ছেন আকাশে, আর তারপরে বিয়ের পরে আপনাদেরকে তো ধপ করে নিচে পড়ে যাচ্ছে। আপনারা তখন আবার মেয়েদেরকে ভাবছেন এ কেন এখন এরকম করছে, কিন্তু ওর এক্সপেকটেশনটা আপনি তুলে দিয়েছেন। তো পুরুষ মানুষকে বলি একটা মহিলা কিছুতেই জীবনের সব হতে পারে না, মেয়েদেরকেও তাই বলি। আপনি নিজে আপনার জন্য থাকুন, বাকি সব চলতে থাকবে নিজের মতো, সবসময় চলবে। পাশে একজনকে দরকার, যারা মনে করছেন সেটা না হলেও চলতে পারবো, নাথিং লাইক ইট। আর যারা মনে করছেন পাশে একজন, বেসিক্যালি পুরুষ মানুষকে আমি দেখছি, আমার অফিসেও দেখি পাশে একজন মহিলা দরকার, মা হোক, বোন হোক, বান্ধবী হোক, বউ হোক। আবার একটা বউ থেকে বেরোতে না পেরে একটা বান্ধবী তৈরি হয়ে গেছে। মানে আপনারা কি ইয়ে ছাড়া চলতে পারেন না নাকি? মেয়েরা কিন্তু এরকম নয়, এটা মাথায় রাখতে। মেয়েরা দেখবেন এই জন্য বিধবা মায়ের সন্তান পৃথিবী জুড়ে অনেক বেশি মানুষ হয়েছে, কিন্তু স্ত্রী মারা গেলে কিন্তু পুরুষ মানুষ একেবারে লেজে গোবরে বেশি সন্তান মানুষ করতে পারে না, একটা বিয়ে করে ফেলে পাট করে, ব্যাস আবার সব গন্ডগোল, যে সন্তান আরও হয়ে যাচ্ছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, সব অত্যাচার, এনা ফেনা এইসব। আমি সত্যি কথা বলি, কারণ আমি পুরুষ মানুষ নিয়ে এত বছর ধরে কাজ করছি। আমার মতো কারণ জানবেন আমি না মানে কি বলবো, বিপর্যয় পুরুষ মানুষকে চিনেছি, প্রেমে ভালোবাসায় বিছানায় চিনিনি তো, বিপর্যয় চিনেছি। এ হাসে ও হাসছে, বিপর্যয় চিনেছি বলে আমার মতো কেউ ভালো চেনেনি পুরুষ মানুষকে। পুরুষ মানুষের সবসময় মা, তারপরে বউ, তারপরে মেয়ে, কি ছেলের বউ ভালো হলে ছেলের বউ, কাউকে একটা লাগে কেন? আপনার নিজেরা দেখবেন যেই পুরুষ মানুষরা না হতে পেরেছেন এরকম যে কাউকে লাগে না, তাদের পেছনে মেয়েরা লাইন দেয়। তারপরে দেখুন খেলোয়াড় বলুন, ফিল্ম স্টার বলুন, রাজনৈতিক নেতা বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, দেখবেন তাদের পেছনে মেয়েদের লাইন। এই শাহরুখ খানের পেছনে মেয়েরা দৌড়চ্ছে, শাহরুখ খান মেয়েদের পেছনে দৌড়ো, সিনেমায় দৌড়ে, বাস্তবে তো দৌড়োয় না। সিনেমায় দৌড়ে আপনাদের সর্বনাশ করে দিয়েছে, আপনারা দৌড়চ্ছেন মেয়েদের পেছনে, কিন্তু বাস্তব জীবনে দেখুন ওকে আপনি একটু মেয়েদের পেছনে দৌড়ানোটা আপনারা কমান। এই কবিতা বলতে উঠলে মেয়েদের ধর্ষণের কবিতা একটু কম, হ্যাঁ, পুরুষ মানুষের একটু কবিতা অনেক আছে ভালো ভালো। ইভেন এমন একজন স্ট্রং মহিলা কবির পুরুষ মানুষ নিয়ে এত কবিতা আছে, আপনাদের জানা দরকার। এবছর অল বেঙ্গল মেন্স ফোরাম থেকে আমরা প্রথম শুরু করলাম সমাজের সেরা নারীর সম্মান। সমাজে সত্যি যারা স্বক্ষেত্রে বহু বছর ধরে নিজেদের কাজ করছেন, অবশ্যই তার মধ্যে নায়িকা আর গায়িকাদের বাদ রেখেছি, কারণ তারা কিছু সমাজকে দেন না, শুধু নিয়ে যান। ডাক্তার, আইনজীবী, পুলিশ, কবি, এরকম বহু মানুষ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তার মধ্যে সবচেয়ে স্ট্রং কবি, মহিলা কবি যাকে এখনো মনে করি বিথি চট্টোপাধ্যায়। বিথিদির কবিতা বলবেন, বিথিজির যা পুরুষ মানুষ নিয়ে কবিতা আছে, চিন্তার অতীত, সেগুলো বলবেন, আপনার লাইফ দেখবেন কি হয়। আর চিন্তা করতে হবে না, মেয়েরা এমনি পেছনে বলবে। তো পুরুষ মানুষ আর মেয়েদেরকে বলবো যারা কবিতা টবিতা বলেন না, তারা একটু পুরুষ মানুষ নিয়ে কবিতা বলবে। তুমি নাচ করলে শিব তাণ্ডবটা নাচ করবে, হ্যাঁ, এই গিরিনন্দিনী সবাই করে, যারা কবি গলা চেলা করবে, দেখবে তোমার কি লাইন হবে। হ্যাঁ, মানে একটু হোক, একটু রিভার্স হোক। অনেকদিন একরকম হয়ে গেছে,
মানে অনেক দিন হয়ে গেছে একরকম, একটু অন্যরকম হোক, দেখবেন লাইমলাইটটাতে বাড়বে, কমবে না। আমি বলছি মেয়ে 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 বলতে বলতে একটু ক্লিশে হয়ে গেছে ব্যাপারটা, তো তাই জন্য বলছি 19শে নভেম্বর আবার এখানে আসতে চাই, যা সেদিন পুরুষদের নিয়ে মানে পুরুষ দিবস হিসেবে একটা অনুষ্ঠান হোক, মানে পুরুষদের নিয়ে একটা অনুষ্ঠান হোক। আপনারা আপনাদের কলেজের সবচাইতে পুরোনো যারা তাদেরকে পুরস্কৃত করুন, বা বাইরের কোনো সরকারি আনতে চান নিয়ে এসে পুরস্কৃত করুন, এবং মেয়েরা পুরুষদের সম্পর্কে কথা বলুন। সেটাই জানেন তো, নারী দিবসও হোক পুরুষ দিবসও হোক, সেটা সবচাইতে বড় জিনিস। মানে সেটা হলে না আস্তে আস্তে মনে রাখবেন, নজরুল অনেকদিন আগে বলেছেন, এই পৃথিবীর যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার রানী আছে নারী, অর্ধেক তার নয়। গণ্ডগোলটা তার পরে শুরু হয়ে গেল, জানেন তো, পরে দুটো লাইন আর কেউ বলে না। এই পৃথিবীর যাহা কিছু পাপ তাপ পারি, অর্ধেক তার রানী আছে নর, অর্ধেক তার নারী। মানে নারীকে আমরা কিছুতেই পাপ তাপ বাড়ির সঙ্গে মেটাতে পারি না। দেবী ঈশ্বরী পাপ তাপ বাড়ির সঙ্গে নারীকে দেওয়া যাবে না, ওইখান থেকে সব গণ্ডগোল। এই লাইন দুটো আমরা দেখবেন সচেতনভাবে অ্যাভয়েড করে যায়। কিন্তু নারীও পাপ তাপ বাড়ির মধ্যে পড়েনি, পুরুষ তো পড়েনি, নারীও পড়ে। সব পুরুষ মোটেই ধোয়া তুলসী পাতা না, আর সব নারীও মোটেই ভালো নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সবাই মিলিয়ে মিশিয়ে। আর আপনারা নিশ্চয়ই ওই পলিটিক্যাল সায়েন্সের উনি ছিলেন, আমি বলছিলাম নারীহীন রাষ্ট্র যেমন হতে পারে না, পুরুষহীন রাষ্ট্র হতে পারে না। যদিও 1982 সালে এক কনফারেন্সে এলিজাবেথ বলে এক ভদ্রমহিলা বলেছিলেন, আমরা একটা পুরুষহীন রাষ্ট্র চাই, দেশ চাই, পৃথিবী চাই, যেখানে 10% পুরুষ থাকবে, যারা নাকি কাছাকাছি করবে, বাসন মাজবে, রান্না করবে। তেমন কি হয়? এরকম তো হতে পারে না। নাকি শুধু 10% নারী থাকবে যারা শুধু সন্তান উৎপাদন করবে, এরকম তো কোনোদিন হতে পারে না। সবসময় সব কিছু সমান থাকবে। মনে রাখবেন, আজও নারীদের জন্য যে কটা আইন হচ্ছে, যা সুবিধে হচ্ছে, তার মাথায় পুরুষরাই বসে আছে। তারা মনে করছেন বলেই আপনারা এগুলো পাচ্ছেন। একদিন যদি ওনারা হবে না, হবে না। যেমন আমি বলেছি না, যে মা কালীর পায়ের নিচে মহাদেবী শুতে পারেন। মহাদেব যেদিন উল্টে যাবে, সব উল্টে যাবে। এখন উনি উল্টাননি বলে সব ঠিক আছে। তেমনি একদিন যদি মনে করেন আমাদের রাষ্ট্রনেতারা আর কিছু দেব না, সেদিনটা কিন্তু বড় সুখকর হবে না আমার মনে হয়। তাই সব কিছু সম্ভবের মধ্যে থাকা ভালো। আজ থেকে যারা এখানে আপনাদের প্রফেসর আছেন, যারা বন্ধু বান্ধব আছে, যারা সবাই সিনিয়র আছে, মানে কি বলুন তো, একটা কথা বলি, এটা কিন্তু খুব সত্যি, জানেন, পুরুষ মানুষের না চাহিদা খুব কম। আশুতোষ এমনি এমনি তো মহাদেবকে বলা হয়নি। পুরুষ মানুষ কিন্তু খুব বেশি এই যে গাড়ি বাড়ি ফ্ল্যাট, কারণ দেবেই বা কে চান, দেবার তো কেউ চান না গাড়ি বাড়ি ফ্ল্যাট। পুরুষ মানুষকে একটু সম্মান করবেন, একটু রিকগনাইজ করবেন। এই যে আমি বলছি আন্তর্জাতিক পুরুষ দিবসে বাড়িতে না বাবাকে একটা ক্যাডবেরি দেবেন, দেখবেন বাবা এমন অবাক হবে না, আপনার ভাবতেই পারছেন। বা ভাইকে দেবেন, যাদের হাজব্যান্ড আছে, একটা গোলাপ ফুল দেবেন বা একটা কিছু দেবেন, উনি এমন অবাক হবেন আপনারা ভাবতেই পারবেন না। আর আপনারা তো সবাই রোজ গেলে, সেদিন না একদিন রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবেন, এত অবাক হবেন, বিশ্বাস করুন আমার কথা, আপনাদের এত ভালো লাগবে আপনারা ভাবতে পারছেন না। আর পুরুষ মানুষকে তো কিছু দেয় ফেয় না, ফ্ল্যাট গাড়ি বাড়ি চেয়ার করে খুলা। এই ব্যাংকে গেলেই বলবে বউয়ের নামও দিন জয়েন্ট অ্যাকাউন্টে, বউ এসব করতে থাকবে। সঙ্গে সঙ্গে বউয়ের সঙ্গে জয়েন্ট প্রপার্টি করতে পারে। যারা ছেলেরা বিয়ে করোনি, একটা কথা বলে দিন, বিয়ের পরে কিন্তু ভুলক্রমেও জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট প্রপার্টি করো না ভাই, একদম। আমার কাছে ছেলেরা আসে, বেচারা ইএমআই দিচ্ছে, জয়েন্ট প্রপার্টি বিক্রি করতে বাবার নাম ভুলে যাচ্ছে। আর মাকে বলবে, সবাই তো হবে, একটাই ছেলে একটাই মেয়ে, সবাই তো এখন এরকমই, বলবে প্রথম 5 বছর পারলে সিটি গোল্ডের ওপর দিয়ে চলতে। ওই বিয়ের পরে পরে গা ভরে বউকে গয়না দেওয়ার রীতি কোথা থেকে যে হঠাৎ এলো। যাদের আপনাদের ছেলে আছে সবাইকে বলছি, সব গয়না প্রথমেই দিয়ে দেবেন না, কারণ দিয়ে দিলেই কিন্তু ওটা স্ত্রী ধন। যদি ছেলের বউ পরের দিন চলে যায়, আপনার সব নিয়ে চলে যাবে। প্রথম অন্তত কিছুদিন একটু প্রথমটা পারলে সিটি গোল্ডের ওপর দিয়ে চাপান, তাহলে আপনাকে তো সব ওই পাবে। হ্যাঁ, এটা আমার কথা কেউ বিশ্বাস করে। একটা সময় কিন্তু ছিল শাশুড়িরা একটা সবসময় পড়ার হার দিতেন আর লোহা দিতেন, লোহা বাঁধানো। এবার কোথা থেকে যে এলো সারা গা ভরে ছেলের বউকে গয়না দিতে হবে, এটা আমি বুঝতে পারছি না। আমার অফিসে এসে কেঁদে দিদি আমার সব নিয়ে চলে গেল, কারণ ওটা তো স্ত্রী ধন। আপনাকে বুঝতে হবে, যেই আপনি দিয়ে দিলেন ওটা কিন্তু ওর হয়ে গেল, আপনি আর চাইতে পারবেন না। সব ছেলেদের বলছি, যারা বিয়ে করবে, ভুলক্রমেও কোনোরকম ভালোবাসায় জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট প্রপার্টি বড় না। আমাদের কাছে গত বছর আমরা সেমিনার করেছিলাম, প্রি অ্যান্ড পোস্ট ম্যারেজ ফিনান্সিয়াল প্ল্যানিং ফর মেন। ভারতবর্ষে প্রথমবার, বিশ্বাস করুন, ব্যাংকাররা এসে বলে গেলেন 95% পুরুষ মানুষের নমিনি তার স্ত্রী, আর যাদের বিয়ে হয়নি মা। আর 99% মেয়েদের নমিনি হয় বাবা, আর ভাই, না মা, না বোন, বর নয়। কি বুঝলেন? বর নয়, মানে
হাতে গোনা পাওয়া যাবে যাদের বর। এটা ব্যাংকাররা বলে গেছেন, মিউচুয়াল ফান্ডের লোকেরা বলে গেছেন, আমরা কিন্তু বলি। এটা কি প্রমাণ হয়? মেয়েরা বেসিক্যালি অনেক বুদ্ধিমান, এটা জানবেন, মেয়েরা বুদ্ধিমান। যেমন আমি মোটে সাপোর্ট করি না যে মেয়েদের বিয়ের পরে টাইটেল বদলাবার জন্য স্বামীর এনওসি লাগবে, অতি একটা বাজে কাজ। কেন? যে কোনো টাইটেল মেয়েরা ইচ্ছে করলে রাখতে পারে, তার জন্য স্বামীর। এদিকে আপনি বলছেন পরকীয়া আইন পাস হওয়ার সময় স্বামীর সম্পত্তি স্ত্রী নয়, তিনি পরকীয়ায় লিপ্ত হতে পারেন, তাই 497 আমাদের দেশে আইন সিদ্ধ। এদিকে আপনি বলছেন মেয়েরা বিয়ের পরে যদি বরের টাইটেল না নেয় তখন তার বরের এনওসি লাগবে, এটা কিরকম কথা? সেই জন্য আমি বলি শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সক্ষণ এসে আমাদের আর্টিকেল 15 যা বলে 21 তাই বলে না, আবার 14 অন্য কথা বলে। এটা কখনো হতে পারে? আপনার বিয়ে হলে আপনি কার টাইটেল রাখবেন এটা আপনার ব্যাপার, এর জন্য আপনার বর আপনাকে এনওসি দেওয়ার কে কেউ হতে পারেন না, কখনো না। আপনি আপনার বরের সম্পত্তি নন, যাই হয়ে যাবে। পরকীয়ার সময় বলছেন যে স্বামী ভোগ্যবস্তু নন স্ত্রী, তাহলে এই সময় কি করে হন এটা? আপনার স্বামীকে আপনার এনওসি দেওয়ার কে কখনো হতে পারেন না। কাজে ভুল জিনিসের প্রতিবাদ সবসময় করতে হবে, এটা বারবার সবাইকে একটা কথা বলি, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। বাড়িতে, কলেজে, রাস্তায়, ঘাটে প্রতিবাদ যদি একবার করতে পারেন দেখবেন প্রথমবার হয়তো সাড়া পাবেন না, দ্বিতীয়বার থেকে অভূতপূর্ব সাড়া পাবেন। কাজে বারবার এটাই বলতে চাই যে এম্পাওয়ার্ড ওমেন হয়ে উঠুন। আর পুরুষকে এম্পাওয়ার্ড মেন বলবো কিনা জানি না, কিন্তু অন্তত পিঠ সোজা করে, মাথা সোজা করে পুরুষ মানুষ বাঁচুন, নিজেদের গরিমায় বাঁচুন। আগে কিন্তু পুরুষ মানুষের একটা প্রাইড ছিল, যেটা যতদিন যাচ্ছে আমাদের ভারতবর্ষ তো ভীষণভাবে নষ্ট হয়ে যেতে দেখছি। পুরুষ মানুষ নিজের প্রাইডে বাঁচুন, আপনাদের কাছে অনেক কিছু আছে, আইন না থাকলে কিছু থাকে না, একটা নিজেদের প্রাইডে বাঁচুন, তাহলেই সব ফেরত পাবেন। প্রথমে বেচারা বেচারা হয়ে বাঁচার কোনো দরকার নেই, আর আইন না থাকলে কিছু থাকে না এটা নয়। কেমন? সব জায়গায় গিয়ে মাথা, যদি অন্যায় না করে থাকেন মাথা উঁচু করে কথা বলতে। আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমার আবার দেখা হয়ে যাবে কোনো না কোনো সময় অন্য কোনো জায়গায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার আমাকে করতে পারেন, বলুন। কার কি প্রশ্ন আছে তো শুনি। আপনারা জানেন কি? তো সেক্ষেত্রে আমাদের কলেজে ল্যাব ভিজিট এবং তাদের যে প্যারামিটারগুলো আমরা যদি দেখি, সেখানে কিন্তু এই যে উইমেন্সের কিংবা মেয়েদের বা মহিলাদের নিয়ে যে সমস্ত বিষয়গুলো, এইগুলো কিন্তু প্রায় বেশি অংশে আমরা দেখতে পাই, ছেলেদের হিসেবে থাকেই না। যার জন্য আমরা ওই জায়গা থেকে, আমরা জানি না এটা গতানুগতিক একটা নিয়ম, যে নিয়মের বাধা ধরার মধ্যে আমরা রয়েছি। আমরা প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেশন করছি, আমরা মেনস্ট্রিম করতে পারছি। তার কারণ হয়তো হতে পারে আমাদের এই রুলস রেগুলেশনের জায়গা থেকে আমরা নিজেকে বেরিয়ে আসতে পারছি না। না, আপনাকে এটা বুঝতে হবে। দেখুন, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে একটা ইউএন স্বীকৃত দিন। হ্যাঁ, যেমন 16ই মে হচ্ছে ওয়ার্ল্ড বয় চাইল্ড ডে, এটা আপনারা কেউ জানেন না। অথবা দেখবেন ন্যাশনাল ডটার্স ডেতে মানুষ প্রিন্সেস প্রিন্সেস রাজকন্যা বলে কি অবস্থা। ন্যাশনাল সানস ডেতে দেখেছেন কোনোদিন? না, দেখবেন। ছেলেদের নিয়ে কিন্তু কারোর এই আধিক্যতা নেই। তো তেমনি আপনাকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হচ্ছে ইউএন স্বীকৃত দিন। ইন্টারনেট মানে মেয়েদের জন্য যে ফান্ডিং পৃথিবী জুড়ে, মেয়েদের জন্য যে সব কিছু, সেটা তো পুরুষদের জন্য নেই। আমি কিন্তু প্রথম থেকে এখানে বলে আসছি, পুরুষ আপনারা বিক্রি হতে শিখুন, নিজেদের মাথার চুল থেকে পায়ের নখকে বিক্রি করতে শিখুন, নিজেদের রাগ, দুঃখ, হতাশা, কান্না সব বিক্রি করতে শিখুন। মেয়েরা কিন্তু এটা পারেন, তার মধ্যে কোনো অপরাধ নেই। মেয়েরা সেটা পারেন বলেই আজকে মেয়েরা এখানে, আপনারা পারেন না। আপনারা তো লজ্জায় পড়ে যান। আপনারা কি করেন বলুন তো? নিজেদের জন্য পয়সা খরচা করতে আপনারা কতটুকু পারেন? এখানে কজন আছেন যে বিউটি পার্লারে যান? আমায় বোঝান। কজন পুরুষ মানুষ আছেন বিউটি পার্লারে যান? তাহলে কেন যান না? আপনাকে কেউ বলেছে না যেতে? নিজেদের জন্য পয়সা খরচা করেন আপনারা? নিজেদের জন্য জামা কাপড় কেনার আগে আপনারা 10 বার ভাবেন, নিজেদের জন্য জুতো কেনার আগে 10 বার ভাবেন, তখন ভাবেন যে এটা থাকলে বাড়িতে হয়তো এটা হয়ে যাবে। আগে আপনারা নিজেদের জন্য পয়সা খরচা করতে শিখুন, সেদিন আপনারা বাজারি পণ্যতে পরিণত হবেন। যেদিন বাজারে বুঝবে আপনাদের পেছনে পয়সা ইনভেস্ট করে লাভ আছে, সেদিন আপনাদের জন্য সহজ হবে। কিছুদিন আগে এই সময়তে একটা আর্টিকেল বেরিয়েছিল পুরুষ মানুষের গয়না নিয়ে,
দেবলীনা লিখেছিল। আমি ভীষণ খুশি হলাম। অর্থাৎ পুরুষ মানুষকে বাজারি অর্থনীতির মধ্যে ঢোকানো হচ্ছে, ভাবা হচ্ছে যে পুরুষ মানুষ গয়না কিনছে, গয়না করছে। আপনারা এটা বুঝতে পারেন, আপনারা বাঙালির একটা স্বভাব কি জানেন তো, বাঙালি ভাবে পয়সা রোজগার করা পাপ। দেখবেন যেই ডাক্তার কষ্ট করে 3টে ফ্ল্যাট করেছেন, 2টো গাড়ি করেছেন, সারাদিনে রক্ত জল করা পরিশ্রমে বাঙালি ভাবে এক কষাই একদম লোকের ঘাড় ভেঙে টাকা নিচ্ছে, ঘাড় মুছিয়ে টাকা নিচ্ছে। লোকটা যে নিজের অর্জিত বিদ্যা বুদ্ধিতে হয়তো পরিবারকে সময় না দিয়ে সারাদিন নার্সিংহোমে দৌড়ে পরিশ্রম করছে, এটা আমরা পারি না। বাঙালি একটু ব্যবসা হলো না তো, বাঙালি মনে করে ব্যবসাদার মানেই চোর আর অসৎ। বুঝতে পেরেছেন? মানে বাঙালির কোনো ব্যবসাদার যদি 2টো গাড়ি 3টে ফ্ল্যাট হয়েছে, তাহলে স্মাগলার নয়তো মেয়ে পাচার করে, নয়তো ড্রাগ পাচার করে। বাঙালি পয়সা রোজগারকে এত পাপ মনে করে। এই জন্য সারা ভারতবর্ষে এফডির সবচাইতে বড় যোগানদার হচ্ছে বাঙালি। সব পয়সা নিয়ে ব্যাংকে রেখে দিচ্ছে, কিনা ছেলে ভোগ করবে, আবার ছেলেও ভাবছে আমার ছেলে ভোগ করবে। পড়ার কোনোদিনও হচ্ছে না। কিন্তু গীতায় কি বলেছে বলুন তো, ত্যাগতেন ভুঞ্জা, ভোগ করে তবেই ত্যাগ করুন। আপনি ভোগই করলেন না মশাই, আপনি ত্যাগের মাহাত্ম কি বুঝবেন? বাঙালি ভোগই করতে জানে না, কেউ যদি করে বাঙালির চোখ টাকায়। এইখানে গন্ডগোল হয়ে যাচ্ছে সব। এই পুরুষ মানুষও কিন্তু তাই, ভোগ করতেই জানেন না, খালি রেখে দিচ্ছেন, এই আমার ছেলে করবে। বাড়ি করছে কি ভেবে বলুন তো, ছেলে বাড়ি করবে। কেন আপনি বাড়ি করুন, আপনি ভোগ করবেন বলে? আপনি ছেলের জন্য কেন বাড়ি করছেন? ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন কি মেয়েকে? তাদেরকে ছেড়ে দিয়েছেন বাজারে, তারা চাকরি বাকরি করবে, নিজের বাড়ি নিজে করে নেবে। আপনি আপনার জন্য বাড়ি করুন না, ছেলেটার জন্য একটা কিছু করে রেখে দিতে হবে। কেন? আপনার ছেলেকে অথর্ব, অশিক্ষিত, আপনার ছেলের কিছু নেই। ছেলের জন্য আপনি টাকা রাখছেন, ছেলের জন্য আপনি বাড়ি রাখছেন, তা আপনি মশাই কবে ভোগ করবেন? চিন্তা ভাবনা বদলান। নিজেরা দেখবেন যেদিন নিজেদের জন্য পয়সা খরচা করতে শিখবেন, সেদিন আপনারা বাজারের অর্থনীতির অংশ হবেন। সেদিন আপনাদের জন্য সব হবে। আপনারা তো না, আপনারা বউকে কিনে দেন লাখ লাখ টাকার গয়না, নিজে কি কেনেন? কেনেন কিছু? একটা বিয়ে বাড়ি যদি আসে, ধরুন আপনার বোনের বিয়ে, নিজের জন্য কি কেনেন? কিনে দিলে কিন্তু আপনার বউ তখন আপনাকে কিনে দেয়। পুজোর সময় সবার শেষে নিজের জামা কাপড়টা কেনেন কেন? এর জন্য কাউকে দোষ দেবেন না, আপনাদের স্বভাবই এটা। যেদিন নিজেরা না খুলে বাঁচতে শিখবেন, সেদিন দেখবেন সব বদলেছে। আমার একটা কথা বলুন, এই যে ধর অল্প বয়সী ছেলে মেয়ে বসে আছে, প্রেমের সময় কটা মেয়ে কটা ছেলেকে গিফট দেয়? হ্যাঁ, এত তো মেয়েরা বসে আছে, খুলে বলুন তো কজন? আইফোনটা সবসময় ছেলেটাই মেয়েটাকে দিচ্ছে। কটা মেয়ে কটা ছেলেকে আইফোন দিয়েছে? কে আপনাকে এমনি ফোন দিয়েছে? মেয়েদেরকে আমরা এটা তৈরি করেছি যে দেওয়া, রিসিভিং এন্ডে সবসময় মেয়েরা। আমরা কিন্তু মেয়েদের দোষ দিতে পারি না, মেয়েরা ধরেই নিয়েছে আমরা পাবো। এই যে যেটা স্যার বলে গেলেন যে আমরা শুধু অধিকার দিতে শিখিয়েছি, মেয়েদের দায়িত্ব কর্তব্য পালন করতেই তো শেখাচ্ছি না। শ্বশুর বাড়িতে গিয়ে যে একটা মেয়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, আজকের মায়েরা সেটা শেখাচ্ছেন না তো। প্রথমেই বলে দিচ্ছেন এগুলো তোর অধিকার শ্বশুর বাড়ি গিয়ে। হ্যাঁ, শ্বশুর দেখবি বাড়িতে যাতে লিখে দেয়। এই জন্য আমি সব ছেলেদেরও বলি, আমার কাছে অনেক ছেলেরা আসে, বলে দিদি আসলে হচ্ছে ঘর জামাই রাখবে। আমার ভালো তো, আপনি যান গিয়ে প্রথমেই শ্বশুরকে বলুন, বাবা আমি থাকবো, জলের মিস্ত্রি, কলের মিস্ত্রি, বাজার সব করবো, বাড়িটা প্লিজ আপনি আমার নামে লিখে দিন। সব ছেলেকে আমার বলা রইল, শ্বশুরকে গিয়ে শুধু বলবে বাড়িটা আমার নামে, সব অসুবিধা আছে। আপনি আমাকে একটা কথা বলুন, স্বামীর সম্পত্তিতে যদি স্ত্রীর অধিকার হয়, স্ত্রীর সম্পত্তিতে কেন পুরুষের অধিকার নেই? কেন ছেলেদের অধিকার নেই? আমি জানতে চাই। আপনারা তো ইকুয়ালিটির কথা বলেন, মেয়েরা সর্বদা, কেন নেই? তাহলে আপনার বাবার সম্পত্তিতে, মানে মেয়েদের এই ব্যাপারটা কোথায় পৌঁছেছে দেখুন। বাবার সম্পত্তিতে আমার অধিকার, ভাইকে না দিলেই ভালো হয়। স্বামীর সম্পত্তিতে আমার অধিকার, শ্বশুরের সম্পত্তি যেখানে কোথাও কিন্তু আমার এক ফোঁটা কন্ট্রিবিউশন নেই, পুরো অধিকার। তাহলে একটা ছেলে তার স্ত্রীর সম্পত্তি কেন চাইতে পারবে না? বলতে পারে না, কেন তার অধিকার নেই? ইকুয়ালিটিতে বিশ্বাস করি তো আমরা, 100% থাকা উচিত তো আমাদের। এবার কি হচ্ছে, বিয়ের 3 মাস বাদে 80 লাখ টাকা চাইছেন, চলে গিয়ে 3 দিনও ঘর করেনি। আমি যখন বললাম তুই একটা কাজ কর, তুই তো শ্বশুরকে গিয়ে বল যে বাবা আমারও তো বিয়েটা ভাঙলো, আমারও ভার্জিনিটি নষ্ট হয়েছে, আমিও বিয়ের বাজারে সেকেন্ড হ্যান্ড মাল পরিণত হয়েছি, উল্টে আপনার মেয়ে তো আমার মার সব গয়না নিয়ে চলে গেছে, কত খরচা হয়েছে বলুন, ভালো জায়গাতে বিয়ে দিয়ে দিয়েছিল, পয়সা গেল, তুই শ্বশুরকে বল আপনি আমার 40 লাখ দিন, আমি আপনাকে 40 লাখ দিচ্ছি, ভাগাভাগি। দেখবি শ্বশুর শক্স আর জামাই রক্স।
আর কেউ দ্বিতীয় দিন বলবে না টাকা চাওয়ার পরে। তো একটা মেয়ের বাড়ি যদি টাকা চায়, ছেলের বাড়ি কেন টাকা চাইতে পারবে না? তারাও তো সেই একই ভুক্তভোগী। মেনটেনেন্স আর অ্যালিমনির মধ্যে গুলিয়ে ফেলবেন না, মেনটেনেন্স অন্য জিনিস। তাও আমি বলি আজকের মেয়েরা এত আপনারা হয়েছেন স্বাবলম্বী, এত সব কিছু, আপনারা মেনটেনেন্স কেন চাইবেন? কেন? অনেকে তো চাকরি লুকিয়ে ফেলছে, চাকরি ছেড়ে দিচ্ছে মেনটেনেন্স নেওয়ার জন্য। কেন? লজ্জা করে না তখন? আমার লজ্জা পাওয়া উচিত তো। আর অ্যানিমালি কিন্তু বাধ্য নন কেউ দিতে, এটা মাথায় রাখুন। মেনটেনেন্স একটা আইনের পর্যায়ে পড়ে, একেবারেই আপনার স্ত্রী যদি কিছু না করে, বাচ্চা যদি হয়ে যায় তখন ঠিক আছে, সেটা একটা আইনের ব্যাপার, তার মধ্যে অনেক ঘোর প্যাচ আছে। অ্যানিমালি দিতে কিন্তু কেউ বাধ্য না, কেউ বাধ্য না। ওগুলো মাথায় রাখবেন। আপনার ভাইয়ের সঙ্গে হতে পারে, দাদার সঙ্গে হতে পারে, মামা কাকা সবার সঙ্গে হতে পারে। ছোট ছোট জিনিস জানতে হবে। পুরুষ মানুষকে বলছে আপনারা নিজেদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকিয়ে থেকে লাভ হবে না। নিজেদের দিকে তাকান, নিজেদের কি করা উচিত। আর যেটা আপনি বললেন যে কারণ পুরুষ দিবস এরকম অনেক দিবসেরই ইউএনের স্বীকৃতি, আমি বলছি আপনারা নিজেদের মতো করে তো করতে পারেন, তাহলে তো আপনাদের কেউ শুলে চড়াবে না, তাই না? কারণ এগুলো তো ওই জন্যই নেই। আর দেখুন আমাদের এখানে সমস্ত এমফাসিস সব কিছুতেই শুধু মেয়েদের উপরে, যে কি বলছি রেপ লতে পুরুষ মানুষকে কোথাও মানাই হয়নি। অর্থাৎ পুরুষ মানুষ যে রেপ হতে পারে, কিন্তু একজন মহিলা তিনি কিন্তু ড্রিঙ্ক করার পরে একজন পুরুষকে ওভার পাওয়ার করতে পারেন, তিনি কিন্তু পুরুষকে রেপ করতে পারেন, এটা মানাই হয়নি। সেক্ষেত্রে তো আমি বলবো তাহলে মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা কোথায় ভাবা হলো? মেয়েরা তো তাহলে এম্পাওয়ার হলেন না। মেয়েরা সবসময় ভিকটিম আমাদের দেশে, এটা তো লজ্জার বিষয় না? মেয়েরা তো অলওয়েজ ভিকটিম হয়ে রইলেন আমাদের দেশে। কোনোদিন তো ভাবাই হলো না যে তারা এটা করতে পারে, তারা তো তাহলে এম্পাওয়ার হলেন না। সব লোক জেন্ডার নিউট্রাল হওয়া উচিত, যে হ্যাঁ উভয় যে কোনো কারোর প্রতি এই জিনিস হতে পারে। সেদিন মেয়েরা সত্যিকারের এম্পাওয়ার হবে, সেদিন মেয়েরা বলবে যে হ্যাঁ আমরা এম্পাওয়ার হয়েছি, আমাদের সব কিছুর মধ্যে রাখা হয়েছে। আজকে মেয়েরা একটা কথা মাথায় রাখুন, আপনাদের এই 1000 টাকা 500 টাকা 2000 টাকা সবাই সব রাজ্যে বলে বেড়াচ্ছেন আমরা এলে আপনাদেরকেই টাকাটা দেবো, মানে বুঝুন ওনারা আপনাদের কত ভাবেন এই টাকাটা লোক দেখালেই আপনারা ভোট দেবেন। কতটা অন্যায়! আপনারা তো যোগ্য না, আপনারা এর থেকে অনেক বেশি এম্পাওয়ার, অনেক বেশি শিক্ষিত, অনেক সব কিছু পাওয়ার যোগ্য। এটা ভাববেন কেন আপনারা যে আপনারা টাকা দিলেই ভোট দেবেন? কাজে আমার মতে যে নিজেদেরকে এম্পাওয়ার ভাবতে শিখুন, অন্যায় প্রতিবাদ করুন, আর ভুল দেখলে বলুন। আর যেখানে যেখানে মনে হচ্ছে না যে এটা ঠিক নয়, পুরুষ মানুষেরও সম্মান আছে, তাকে সম্মান করতে হবে। কারণ এই পুরুষ মানুষেরই কেউ আমার বাবা, কেউ দাদা, কেউ ভাই, কেউ ছেলে, কেউ স্বামী বা বন্ধু। যখনই এটা এইভাবে ভাবতে শুরু করবেন না, কারণ আজকে আপনি যেটা করছেন কে বলতে পারে কালকে আপনার ভাইয়ের সঙ্গে সেটাই হলো না। যখন এইভাবে ভাববেন তখন দেখবেন সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে। আর জানবেন, আমি একটা ছোট উদাহরণ দিই, আপনারা খুব পিছিয়ে যাচ্ছেন। আমাকে সেদিন আপনারা হয়তো অনেকেই ওর লেখা পড়েন, অর্পিতা সরকার ফেসবুকে। অর্পিতা আমাকে বললো যে নন্দিনী তোমার কথা শুনে আমি আমার ছেলের জন্য প্রাইভেট টিউটার রেখেছি, 4জনই ছেলে। ওর ছেলের ক্লাস 8-এ পড়ে। বলে আমিও বাড়িতে থাকি না, বড় বাড়িতে থাকে না, তো মেয়েদেরকে রাখতে সাহস পেলাম না। তাহলে ধরে নিন অন্তত 2জন মেয়ে তো কাজ হারালো, হয়তো 2জন মহিলা টিউটার রাখতো। আপনারা কিন্তু সব জায়গায় পিছিয়ে যাচ্ছেন। উকিলরা জুনিয়র নিতে চাইছেন না, ডাক্তাররা জুনিয়র ডাক্তার বা সঙ্গে নার্স এগুলো রাখতে চাইছেন না, সবাই ভয় পাচ্ছেন আপনাদের। অনেক কর্পোরেট কিন্তু মানে যারা একটু পুরনো কর্পোরেট তারা কিন্তু মেয়েদেরকে নিতে চাইছেন না কাজে। আপনারা পিছিয়ে যাচ্ছেন। আপনারা বলবো না এই 40% মেয়ের এই কারণে আপনারা 60% মেয়ে কিন্তু সাফার করবেন। যেরকম সারা জীবন 20% রেপিস্ট পুরুষের জন্য 80% পুরুষকে দেখে দিয়েছেন, সব পুরুষ রেপিস্ট বলে, এবার কিন্তু আপনাদের পাওয়া এই 40% মেয়ে এরকম করার কারণে আপনারা কিন্তু দাবিয়ে দেওয়া হবে। কারণ আমার ওখানেও অনেক আছেন তো, কলেজের প্রফেসর বলুন, স্কুলের এইচওডিরা বলুন, মানে হেডমাস্টার বলুন, বলো তো দিদি 5টার পরে কোনো মেয়েকে অ্যালাউ করি না তো স্টাফ রুমে, যদি অনেক লোক না থাকে। এটা কি আপনাদের জন্য খুব গরিমার বিষয়? বলুন তো, বোধ হয় না। কাজে এই জিনিস উঠে দিতে হলে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, হয়তো আপনারা ক্রমশ পিছিয়ে পড়বেন। এত নারী শক্তির বিকাশ, এত মেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, কোনো লাভ হবে না, আপনারাই পিছিয়ে যাবেন। কাজে সেই মেয়েদের বোঝানোর দায়িত্ব কিন্তু আপনাদের উপরই পড়ে। আর কারোর প্রশ্ন কিছু থাকলে বলুন। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ ম্যাডাম আপনাকে
এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। আসলে আমি প্রথমে একটু কমেন্টস করে তারপর আমার প্রশ্নটা রাখতে চাইছি। আসলে ম্যাডাম যেটা বলতে চাইছেন, তিনি নারী পুরুষের সমান অধিকারের কথা বলতে চাইছেন এবং সেই অধিকারটা কখনো যেন সুযোগে পরিণত না হয়, সেই জিনিসটাই উনি বোঝাতে চাইছেন যে নারীরা অধিকার পাক। নারীকে কেন অধিকার দেওয়া হচ্ছে? কারণ যাতে নারী পুরুষ একটা সমতার জায়গায় আছে, সেই অধিকারটা কখনো যেন সুযোগে পরিণত হয়। এবং দ্বিতীয় যে জায়গাটা, যে আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, আমি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়াই আমার অধিকার এবং কর্তব্যের একটা জায়গা রয়েছে। তো যখন আমি অধিকার পড়াই তখন আমি কর্তব্যের জায়গাটা অটোমেটিক্যালি টেনে আনি, যে যদি তোমার মধ্যে সেই কর্তব্য বোধটা না থাকে তাহলে তুমি সেই অধিকারের সঠিক মূল্য দিতে পারবে না। আমার মনে হয় ম্যাডাম সেটাই বলতে চেয়েছেন যে যদি নারীরা যে অধিকারগুলো পায় তার বিনিময়ে তাদের কিছু কর্তব্য পালন করতে হবে, তাহলেই সেই অধিকারের সঠিক সে যোগ্য হবে, সেটাই বলতে। তবে তা সত্ত্বেও ম্যাডাম আমার যে প্রশ্নটা, এটা একটা জেনারেল অবজারভেশন রাখলাম, এবং আমার যে প্রশ্নটা সেটা হলো নারী পুরুষের সমতার কথা ঠিক আছে, যদি নারী পুরুষ, আমি বললাম ভারতবর্ষের সোসাইটি যদি সৃষ্টির আদিকাল থেকে দেখি, যদি নারীদের অবস্থা পুরুষের সমবর্তী থাকতো তাহলে আপনি যে বললেন 49টি আইন নারীদের জন্য তৈরি হয়েছে, তাহলে সেটা দরকার হতো না। আজকে নারীরা যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অবদমিত, লাঞ্ছিত, অত্যাচারিত, সেই জন্যই আমার মনে হয় যে পুরুষ সমাজই হয়তো করেছে, কিন্তু যদি তারা অত্যাচারিত রিয়েলি না হতো তাহলে তাদের জন্য এই 49টা আইনের দরকার হতো না। এবং দ্বিতীয় আর একটা প্রশ্ন যদি দেখা যায়, আমরা ভারতবর্ষে জানি যে প্রচুর কন্যা ভ্রূণ হত্যা হয়। এবার আমি কিন্তু আজ পর্যন্ত কোনো পেপারে দেখিনি যে পুত্র ভ্রূণ হত্যা হয়েছে বা যে শিশু ছেলেদের যে ভ্রূণ হত্যা হয়েছে সেটা কিন্তু আমি কোনো পেপারে দেখতে পারি। এবং আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করতে পারি, কোনো নারী যখন খুব সফলতার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন তার চরিত্রহানি করা হয় প্রথমে, যে না এই জায়গায় পৌঁছেছে তার মানে তার পিছনে সে অনেক কিছু কম্প্রোমাইজ করেছে, ইত্যাদি করেছে, এই চরিত্র খারাপ। কিন্তু একটা পুরুষ কখনো যদি সেই সফলতা সেই জায়গাটা অর্জন করে, পুরুষের কখনো চরিত্র নিয়ে কিন্তু বলা হয় না। তাহলে এই যে মানসিকতা, এই মানসিকতাটাও কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই রয়েছে। আমি শুধু পুরুষদের বলবো না, নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই রয়েছে। এবং আর একটা জিনিসও রয়েছে, একটা মেয়ে যখন আলটিমেট পর্যায়ে চলে যাচ্ছে তখন তাকে কোনোভাবে না পারলে তখন তাকে কি বলা হচ্ছে, তাকে ধর্ষণ করা হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো পুরুষকে বলা হচ্ছে না যে সেই উচ্চতা চরম সত্য ধর্ষণ করলেও নিচে নেমে যাবে, এরকম কিন্তু বলা হচ্ছে না। যদিও পুরুষের ধর্ষণ হয়, আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা মেয়ে এগিয়ে যাচ্ছে বলে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বা তাকে সোসাইটি বুঝিয়ে দিচ্ছে যে একে ধর্ষণ করলে এ হয়তো নিচে নেবে, কিন্তু পুরুষের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না। তো এই জিনিসটা কেন হচ্ছে এটা? আচ্ছা, আপনার একটা করে প্রসঙ্গে যাই। আপনি প্রথমে বললেন যে 49টা আইন হয়েছে মেয়েরা অত্যাচারিত ছিল বলে। আমাকে একটা সত্যি কথা বলুন তো, যাদের জন্য আইন হয়েছিল তাদের একাংশই আইনের সুবিধা পান, একাংশ। আমি কি আপনাকে একবারই আলোচনার মধ্যে বললাম যে মেয়েরা অত্যাচারিত নয়? একাংশ। ভারতবর্ষে এমন বহু নারী আছেন যারা থানা পুলিশের মানেই জানে না। আজকে চোখের সামনে উদাহরণ তো সন্দেশখালী। একাংশ সেই আইনের সুবিধা পান। আমি বললাম উচ্চবিত্ত মধ্যবিত্ত বাড়ির কথা, আমার কাছে বহু মহিলা আছে। আমি বারবার বলতে চাইছি ডেফিনেটলি প্রয়োজন ছিল, কিন্তু মুশকিলটা কি বলুন তো, ভারতবর্ষে পুরুষ মানুষের জন্যও আইনের প্রয়োজন ছিল, যেই কথাটা কোনোদিন উঠলই না। পুরুষ মানুষ আজ নয়, বহুকাল ধরে পুরুষ মানুষ এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যেই কথাটা উঠল না। কারণ কি বলুন তো, মহিলাদের জন্য এটা করে দিলে না অনেক তাড়াতাড়ি অনেক কিছু এগিয়ে যাবে, অনেক হাইলাইট হবে গেল। আপনি দ্বিতীয় প্রশ্ন কি বলেন? এবং জানবেন এই যে মিস ইউজের কারণে আজকে 498A, যেটা ভীষণ জরুরি আইন ছিল ডোমেস্টিক ভায়োলেন্স, নিরামিষ আইনে পরিণত হলো, কেউ পাতলাই দেয় না তারা। পক্সোর মতন একটা সাংঘাতিক আইন, যে পক্সো তো জেন্ডার নিউট্রাল, বাচ্চা ছেলে এবং মেয়ে উভয় যৌন নিপীড়ন, সেইটাও সেই পথে হাঁটছে। আপনি সম্পত্তি হোক, বাবাকে টাইট করার কারণে হোক, দাদুকে টাইট করার কারণে হোক, আপনি পক্সো লাগাচ্ছেন, সেইখানে পৌঁছে যাচ্ছে পক্সো। পাত্তা দিচ্ছেন আপনিও পক্সোকে। আমার কাছে তো 70 বছরের দাদু পুলিশে ছিলেন, তাকেও করা হচ্ছে পক্সো, সসম্মানে বেরিয়ে গেলেন। কি হলো আজকে? আমি বারবার বোঝাতে চাইছি এটাই, যে আইন তো প্রয়োজন সবার জন্যেই, আইনের সফল প্রয়োগ। ভারতবর্ষে 87.6% রেপ কেসেস আর ফলস, 92.6% 498 কেসেস আর ফলস। কিছুদিন আগে গণধর্ষণ
ওর বললো 5 কোটি টাকা চাইলো, গণধর্ষণের কেস তুলে নেবো। আমাকে একটা কথা বলুন তো, কালকে যদি সত্যি গণধর্ষিতা মেয়ে না হয় না এরকম তো নয়, আকছার হয়, কালকে একটা মেয়ে যদি এবার গণধর্ষিতা হয়, আমাদের মনে হবে না একটা বাবা এটা আবার ঝামেলা না, এটা আবার গন্ডগোল না তো, দেখ আবার কত টাকা চেয়েছে। আমার সামনে থানায় ওসি বলছেন এক ভদ্রমহিলা 3 বার করে ঘুরছে, তো ওনার হাজব্যান্ড ওনাকে প্রচণ্ড মারে মদ খেয়ে, আমার সামনে ওসি বলছে না জানতো সারাদিন বড়দের নামে এসে মিথ্যা কথা বলছে আর ফলস কেস করছে টাকা নেবার ধান্দা। কিন্তু হয়তো ভদ্রমহিলা সত্যি ছেলেকে নিয়ে আসছেন বারবার, হয়তো মিথ্যে নয়। তাহলে আপনি বলুন আমি কি বলতে চাইছি? আইনের তো নিশ্চয়ই আজও প্রয়োজন আছে। আমি বারবার বলছি এখানে সব কিছু বলতে পারবো না যে মহিলারা কি একটার জন্য ভাবে বেঁচে আছে। তো কি লাভ হলো বলুন তো, কি লাভ হলো? কোনো লাভ হলো? হলো না তো। এই যে আপনি বলছেন না, দ্বিতীয় প্রশ্ন আপনি কি করলেন বলুন? আচ্ছা, এবার মেয়েরা যখন কোথাও ওপরে পৌঁছন না, সবার আগে চরিত্র হননে কারা নামেন বলুন তো? নারীরা। পুরুষ মানুষ কিন্তু পরে নামে। সবার আগে যেই, বিশেষ করে যেই মেয়েরা ওখানে পৌঁছাতে পারলেন না, বুঝেছেন? কারণ পুরুষ মানুষের চরিত্র ব্যাপারটা তো সফট নয়, সফট স্কিল নয়। মেয়েদের চরিত্র ব্যাপারটা এখনো সফট স্কিল। এটা পুরুষ মানুষের চরিত্র হনো না। পুরুষ মানুষকে অন্য কথা বলে, পয়সা দিয়েছে, কোটি। এই যে ধরুন আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ধরুন একজন কেউ রেপ কেসে ফেসে গেছে, 5 বছর বাদে প্রমাণিত হয়েছে ভদ্রলোক হাসেননি, তাই কদিন আগে আমাদের অফিসে এসেছিলেন, বেরিয়েছেন। যখন ফেসে গেলেন তখন তো মিডিয়া ট্রায়াল, বাড়ির সামনে মিডিয়া চিৎকার, ভদ্রলোক তো জেলে। 5 বছর বাদে যখন বেরোলেন, ওনার বউ চলে গেছেন ওনাকে ছেড়ে, বাবা মা মারা গেছেন, ছেলে মেয়ে নিয়ে বউ কোথায় চলে গেছে উনি জানেন না। এবার আমি একটা কথা বলুন, তখন কোনো মিডিয়া নেই না, ভদ্রলোক আত্মপাগল মতন হয়ে গেছে। কোর্ট থেকে বলা হলো হি সেক্স ফ্রি। রিয়েলি হি সেক্স ফ্রি? উনি কি আর কোনোদিন সেক্স ফ্রি? আমরাই সবাই বলবো দেখ নিশ্চয়ই পয়সা খাইয়েছে, দেখ কাউন্সিলার চেনা ছিল যে আজকে পয়সা খাইয়েছে বেরিয়ে এসছে। না তো আমার তোর নামে তো রেপ কেস হয় না, এর নামে কেন হলো? পুরুষ মানুষের ব্যাপারটা কিন্তু আবার অন্যরকম। বুঝতে পারছেন আমি বলে যে আপনি যে বলছেন না মেয়েদেরকে ধর্ষণের হুমকি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমরা যে সন্দেশখালি নিয়ে এত মহিলাদের কথা বলেছি, আপনারা খুব পুরুষের অসম্মানটা ওখানে ভেবেছেন যে এই পুরুষকে বলা হয়েছে তোর মা বোন বউকে পাঠিয়ে দিবি রাত্রিবেলা আমাদের কাছে? কেউ ভেবেছেন? আমি যে আলাদা করে বলে আসছি, পুরুষ মানুষকে কোদালের বাট দিয়ে মারা হয়েছে, পুরুষ মানুষকে চোখের মধ্যে গুলি করা হয়েছে। পুরুষ মানুষের ক্ষেত্রে কি হয় বলতো, মেয়েদের ধর্ষণ সেটা যেমন একেবারে মানে একটা শেষ পর্যায়ে, আর পুরুষ মানুষের ক্ষেত্রে মেরেই দেওয়া হয়, জীবনটাই নিয়ে নেওয়া হয়, তার জন্য তাকে ধর্ষণ করে লাভ নেই। দুজনের ক্ষেত্রে অভিমুখটা ভিন্ন। বারে বারে সন্দেশকালের ক্ষেত্রে আমি এটাই বলতে চেয়েছি যে ছেলেদের অসম্মানটা কেউ ভেবেই দেখছে না। আজকে একজন পুরুষ মানুষকে যদি এটাও বলা হয় যে তোর মা বোন বা বউকে রাত্রিবেলা পাঠিয়ে দিবি, বলুন তো, এবং না পাঠিয়ে তো কোনো উপায় নেই, সে তো দেখছে তার মা বোন বা বউ সন্ধ্যেবেলা যাচ্ছে আবার পরের দিন ফেরত আসছে, তাদের সঙ্গে দিনের পর দিন গল্প করছে। ভাবুন তো এই অসম্মানটা। কাজে এটা বুঝতে হবে প্রয়োজন ডেফিনেটলি, কিন্তু আমার একটাই কথা, সেই প্রয়োজনের কতটুকু পূরণ হলো বলুন তো? মেয়েরা আমার ফোন করে বলছে দিদি ওমেন্স কমিশন কোনো কথা আমাদের শোনে না, এনজিওরা কোনো কাজ করে না, ওদের কোথাও বিশ্বাস জন্মেছে আমি হয়তো কিছু করতে পারবো। কিন্তু দেখুন আমি তো একজন পুরুষ অধিকার কর্মী, আমার তো খুব বেশি কিছু করার নেই। আমি বড়দের একটা এনজিওর নাম্বার দিয়ে দিতে পারি, ওমেন্স কমিশনের নাম্বার দিয়ে দিতে পারি, কিন্তু এই মেয়েগুলোর জন্য কিন্তু সত্যিই কিছু করা হয় না। এরা কিচ্ছু পেল না কিন্তু। বা এই যে মহিলারা যারা একজন পুরুষের মা বোন স্ত্রী মেয়ে, তারাও কিন্তু কোনো বিচার পাচ্ছেন না। আমাদের অফিসে আমাদের ওমেন ফর মেন বলে একটা বিরাট বড় উইং আছে, সেখানে এখন অব্দি যে 500-600-র উপরে মহিলা আছে, এরা তো কোথাও বিচার পাচ্ছেন না, তো ঘুরে বেড়াচ্ছেন, কেউ শুনছেন না আমাদের কথা। থানায় গেলে নেয় না, ওমেন্স কমিশন তো পাত্তাই দেয় না ছেড়ে দিই। আদালতেও তো ওনাদের হাজিরা দিতে হচ্ছে কি। এখন ঠাকুমা আছেন 80 বছর বয়স, ওনার নামে ফোন 98। কাজে বুঝতে হবে নারীরাও এতে সমানভাবে এফেক্টেড। অথচ মজার বিষয় এই 49টা আইন কিন্তু এই নারীদের জন্য কোনো এফেক্ট ফেলছে না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো আইন তো নিশ্চয়ই প্রয়োজন ছিল, কিন্তু আমার একটাই খারাপ লাগে যে এই আইন করে হলো কি না, মুষ্টিমেয় নারী এর সুযোগ নিয়ে যাচ্ছে। এই যে পশ যেটা ধরুন কর্পোরেটে বা আপনাদের মতন কলেজে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দেখবেন অনেক জায়গায় অনেক মেয়ে কিন্তু এর মধ্যে পড়ে, কিন্তু তারা কিন্তু সত্যি বলে না। কেন বলুন তো? হয়তো বললে তার চাকরিটা চলে যাবে, তার বাড়িতে রোজগারটা বন্ধ হয়ে যাবে। আর যেই মেয়েরা বলে তারা হয়তো কিছু হয়ই নি, কিন্তু সেই মেয়েরা বুঝতে পারছেন না
আজকে যদি তার বলাটা মিথ্যে প্রমাণিত হয়, এই কনসার্নে তো চাকরিটা থাকবেই না, এবং বাজারে কিন্তু খবর ছড়ায়। ধরুন আজকে আপনাদের কলেজে কেউ এরকম করলেন, আরও 5টা কলেজে কিন্তু খবর ছড়াবে, ওনার কিন্তু আর কোথাও চাকরি হবে না। এবং উনি যদি অবিবাহিত হন, ওনার কিন্তু বিয়ে হওয়াটাও সমস্যা হবে। আমি মেয়েদেরকে এই জায়গাটাতে বারবার প্রশ্ন করতে চাইছি যে যাই করছেন একটু বুঝে করবে। আইনের প্রয়োজন তো সবার। আপনি কি মনে করেন একটা মেন্স কমিশন করে তার মিসইউজ হবে না? এমনি তো পুরুষ মানুষ এত রকম কিছু কিছু করে। পুরুষ মানুষ প্রতারক নন, 3-4টে বিয়ে করেন না, মিথ্যা কথা বলে 1000 টাকা। তেমনি মেয়েরাও তো করছেন। আমাদের কাছে ছেলেরা আসছে, বিয়ে করেছে, দিদি আগে 2টো বিয়ে আছে মেয়েটা, সেই ছেলেটারও তো দোষ। কেন খোঁজ নেননি আপনি? আগে খোঁজ নেওয়া উচিত ছিল না? যদি পুরুষ মেন্স কমিশন হলে তার মিসইউজ হবে না? নিশ্চয়ই হবে। ইউজ হলেই মিসইউজ হবে। দুঃখের বিষয় এটাই যে এই 49টা আইনের সুযোগ অধিকাংশ মহিলার কাছে তো জানেনই না, কোনো অ্যাওয়ারনেসই নেই যে এই আইনগুলো আমাদের জন্য আছে। এই জায়গাটা আমি বারবার প্রশ্ন করতে চাইছি সবাইকে, জানেই না। এই জায়গাটা ভীষণ জরুরি, বুঝেছেন তো, যে সবার সব কিছু জানা। এবং পুরুষ মানুষের জন্য কি হবে যদি কিছু আয়, ধরুন আজকে একটা 498B হলো, আপনার ভাইয়ের একটা এরকম ঘটনা ঘটেছে, আপনার ভাইয়ের বউ যাওয়ার আগেই আপনার মা গিয়ে বা আপনি গিয়ে থানায় কমপ্লেনটা করতে পারলেন। তখন কি হলো, আপনাদেরও একটা আইনি জায়গা হলো। যখনই আইনি জায়গা হলো তখন না ফলস কেসের জায়গাটা কমে আসবে। তখন হয়তো যে আসল মেয়েগুলো তারা রেসিডিউ করে রইল, তারা বিচারটা পাবে। ফলস কেসটাকে যদি আপনি কমাতে পারেন, যে বা এরকম হলো যে ফলস রেপ কেস করলে যারা রেপ কেসে যে সমস্ত পুরুষ আছে তাদের তো জঘন্য সাজা হওয়া দরকার বলে আমি মনে করি। আমাদের দেশে হয় কোথায়, টানা হচ্ছে 10 বছর 15 বছর, কোথায় হচ্ছে কিছু, কিন্তু ফলস রেপ কেসেও সেরকমই সাজা হবে। তাহলে দেখবেন ফলস রেপ কেসটা কমে আসবে। তখনই যে আসল রেপ কেসের যারা দোষী তারা কিন্তু শাস্তিটা পাবে। এটা এখন তো সব ভুলিয়ে যাচ্ছে, কোনটা ফলস কোনটা সত্যি কিছু বোঝা যাচ্ছে না, আমরাই গন্ধে পড়ে যাচ্ছি। বাবা এটা আগে ফলস হয়েছে, এখন তাহলে এটা ফলস না তো, এই জায়গাটায় গন্ধ বলতে চাইছি, বারবার এটা বলতে চাইছি। এর মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই যে কেন মেয়েদের জন্য, যে মেয়েরা, আমি বারবার ছেলেদেরকেও বলছি মেয়েদের জন্য কি হয়েছে এই ভেবে লাভ নেই, আপনাদের জন্য কি দরকার এটা বুঝুন। আপনাদের সত্তর একটা মেন্স কমিশন দরকার, যেখানে আপনারা সবাই গিয়ে বলতে পারেন যেটা আপনাদের নেই। এটা ভীষণ জরুরি। আর এটা সব মেয়েরাও মনে রাখবেন, এটা কোনো ঝগড়ার জায়গা না, এটা কোনো ঝগড়া না। কারণ সব মেয়ে মানেই কিন্তু তারা যেন বাবা ভাই দাদা ছেলে স্বামী বন্ধু সবাই আছে, এটা মেয়েদের বুঝতে হবে। আর এই তাদের সুরক্ষার জন্যও কিন্তু এটা দরকার, কোনো ঝগড়া দ্বন্দ্ব কিছুর ব্যাপার না। ছেলেদের বারবার যেটা বলি যে একটু মাথা উঁচু করে বাঁচুন, যে সব কিছুই মেনে নিচ্ছি, সব কিছুই সহ্য করে যাচ্ছি, অন্যায় হচ্ছে তাও আমার মায়ের গায়ে হাত উঠছে আমি চুপ করে আছি, আমার কাছে যেন বন্ধু আছে মাকে মারছে বাবাকে মারছে আমি চুপ করে আছি, এটা ঠিক না, এইটা ঠিক না। আপনাদের রিপোর্ট করা উচিত, সঙ্গে সঙ্গে থানায় গিয়ে সঙ্গে সঙ্গে জানানো উচিত, এটা খুব জরুরি। বারবার এগুলো বলুন, আপনার মা আপনাকে মারছে আপনি বলবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু বাবা মায়ের গায়ে হাত উঠলে কিন্তু একটা চুপ করে থাকা উচিত না, এটা কিন্তু বারবার বলুন। বাবা মায়ের গায়ে হাত ওঠাটা কিন্তু একটা অত্যন্ত খারাপ অপরাধ, এগুলো মাথায় রাখবেন সবাই, আর কিছুই না। আর যারা মেয়েরা আছেন তারাও যদি তাদের ভাইয়ের বউ এরকম করছে, দাদার বউ করছে, আপনারাও কিন্তু ননদ হিসেবে সব কিছু হিসেবে আপনারা ওমেন্স কমিশনে জানাতে পারেন, এগুলো জেনে রাখবেন। আর থানায় গিয়ে আপনারাও রিপোর্ট করতে পারেন যে আমার বাবা মার সঙ্গে এরকম করা হচ্ছে, বাবা মাকে এরকম বলা হচ্ছে, যে আপনারা চুপ করে বসে থাকতে হবে তার কোনো মানে নেই। আপনারাও কমপ্লেন করতে পারেন যে আমার বাবা মাকে মারা হচ্ছে বা আমার বাবা মাকে এরকম করা হচ্ছে, এগুলো আপনারাও করতে পারেন। বারবার এটাই বলতে চাই। ম্যাডাম লাস্ট একটা প্রশ্ন না বক্তব্য, সেটা হচ্ছে আপনি এতক্ষণ যেগুলো বললেন সেগুলো সম্পূর্ণভাবে আমরা সমর্থন করছি, কিন্তু আমার অ্যাজ আ সোশ্যালজিস্ট আমার মনে হয় কোথাও না কোথাও তো আমাদের সোসাইটির মধ্যে তো অনেকগুলো লেয়ার বা অনেক রকম আঞ্চলিক বিভিন্নতা বা বৈচিত্র্যতা আছে। তো সেই জায়গা থেকে আপনি যেখানে যেই জায়গাগুলোকে আপনি লোকেট করলেন যে উচ্চ মধ্যবিত্ত বা এগুলো যেমন একটা সাইড আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মতো ছেলেরাও অনেক জায়গায় নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে বা শোষিত হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, একটা জায়গা যেখানটা আমার কখনো মনে হয়নি যে ছেলেরা বা পুরুষরা কোনো রকমভাবে অত্যাচারিত হয়েছে, যে ভারতবর্ষে বিবাহের যে রীতি পর ডাউরি সিস্টেম, এই ডাউরি সিস্টেমে বেশিরভাগ মেয়েদের বিয়েটাকে নিয়ে মেয়ের পরিবারে যে বার্ডেনটা, যেটাকে ওই পাড়ায়া ধন
মেয়ে জন্ম নেওয়া মানে পরিবারে সে অপর বাড়ির সম্পদ, এ আমার বাড়িতে থাকবে না বা ভবিষ্যতে কিছু করলেও আমাদের কোনো লাভ নেই। এবং শুধু এই কনসেপ্টের উপর বিশ্বাস করে ইউপি বা রাজস্থানের মতো জায়গায় একটা সময় যে হারে ফিটেসাইড হয়েছে, ফিমেল ফিটেসাইড বা ভ্রূণ হত্যা হয়েছে, কন্যা ভ্রূণ হত্যা, এবং যদি ভ্রূণ হত্যা না হয় পরবর্তীকালে দেখা গেছে যে আমরা ফিটাসকে আইডেন্টিফাই করতে পারবো না, আইনে, মেডিকেল আইনে ওটা বন্ধ করা হবে। তারপরেও বিভিন্ন ক্লিনিকে ভ্রূণ চিহ্নিতকরণ হচ্ছে পয়সা নিয়ে, যে মেয়ে হলে তাকে ফিটাস অবস্থায় মেরে দেওয়া হচ্ছে, বা যদি জন্ম নিয়ে নেয় সেখানে দেখা যাচ্ছে রাজস্থানের অনেক ভিলেজে মেয়েদেরকে ইনফ্যান্ট অবস্থায় মেরে ফেলা হচ্ছে, যেটা আমরা ফিমেল ইনফ্যান্টিসাইড বলি। যে পুরুষ তার যে শিশুটা, বালক শিশুটা, তার শরীর খারাপ করলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, প্রত্যন্ত গ্রামের কথা বলছি, কিন্তু ওই বাড়িরই একটা শিশু কন্যা তার যখন শরীর খারাপ হচ্ছে তার ক্ষেত্রে তার বাবা মা বা তার পরিবার কিন্তু ততটা অ্যাওয়ার নয় এবং তাকে নিয়ে ততটা ভাবিতও নয়। এবং এবং মেয়েদের যেটা মেনস্ট্রুয়েশন, যেটা প্রতি মাসেই তাদের হয় একটা স্বাভাবিক সাইকেল, সেই সময়ও দেখা গেছে ভারতবর্ষে যে তাদের কোনোরকম শারীরিক জায়গা থেকে কোনোরকমই তার পরিবার কোনো স্টেপ নিচ্ছে না। এবং মানে আমি পড়েছিলাম আমার এমের সময়কালে এবং আমার গায়ে কাটাতে উঠেছিল যে উনুনের ছাই বা পুরোনো কাপড় যেটা ইনফেকশন করতে পারে, এগুলো মানে কতটা অসচেতন একটা মেয়ের শরীর নিয়ে। কিন্তু তার ওই বাড়ির ছেলেটির যখন হচ্ছে তার ভাইয়ের, তাকে দূরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মেয়েটিকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে একটা ভিলেজের একটা নিম্ন স্তরে যেখানে আমি ছেলেদের অপারেশনটা বা ছেলেদের শোষণটা ওই বালক অবস্থায়, আমি বড় এজের কথা বলছি না, ওই বালক অবস্থায় কিন্তু সেভাবে দেখিনি। তো এই নিয়ে আমার অভিজ্ঞতাটা বইয়ে সীমাবদ্ধ, এবং আপনার যেহেতু ফিল্ড এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই আমি জানতে চাইছি কোনো ব্যতিক্রম অভিজ্ঞতা আপনার হয়েছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি যে অভিজ্ঞতা বললেন, এটা পড়া অভিজ্ঞতা না দেখা অভিজ্ঞতা? আমি ওটাই বললাম যে আমার অভিজ্ঞতাটা বইয়ে। আর আপনি যখন এমএ পাস করেছেন তখনকার, আজকের ভারতবর্ষের চিত্র অনেক তফাৎ। একটা কথা বলি, আর এটা উনি বলছিলেন যে ভারতবর্ষে কিন্তু ভ্রূণ হত্যার জায়গাটা অনেক অন্যরকম হয়েছে। ভারতবর্ষে এখন পুরুষ মানুষ 1000, নারী কিন্তু 1020, হ্যাঁ, নারী বেড়েছে। বাড়াটায় আরও সমানও ভ্রূণ হত্যা কোনো কাজের কথা নয়। আপনারা একটা কথা জিজ্ঞেস করুন, আপনারা যে চাইল্ড ম্যারেজ বলে বলেন না, আপনারা জানেন ভারতবর্ষে কত ছেলেদের চাইল্ড ম্যারেজ হয়, জোর করে কত বাচ্চা ছেলেদের বিয়ে করানো হয় রাজস্থানে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু কোনো কথা হয় না বা তার মিডিয়া হয় না। আর এই যে আপনি বলছেন এই জিনিস ছিল, ডেফিনেটলি অনেক ছিল, এখনও হয়তো গ্রামের ভেতরে গেলে আপনি পাবেন, কিন্তু এই যে আপনি বলছেন যে শোষণ, এই যে বিভিন্ন, এটা না ভ্যারি করে, বিভিন্ন জায়গায় জায়গায় ভ্যারি করে। আর একটা ব্যাপার কি বলুন তো, যে আমাদের বাংলায় জানেন তো প্রত্যেক বছর মাধ্যমিকে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা কমছে, কারণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, কারণ আমাদের বাংলায় তো অনেক প্রকল্প হয়েছে মেয়েদের জন্য, আর ছেলেদেরকে কিন্তু ক্রমশ বিভিন্ন রকম কাজে দিয়ে দেওয়া হচ্ছে, যেই কাজগুলো আমি এখানে আলোচনা করতে চাই না। তো আর কি বলুন তো, যে পুরুষ মানুষকে না সারা ভারতবর্ষ জুড়েই একটা অন্যরকম দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি যেটা বলছেন সেটা যেমন আগে হতো, এখন কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই মেয়েদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর প্রকল্প, অনেক সব কিছু তৈরি হচ্ছে। তবে দেখুন, স্ত্রীর ঘটনা থাকবে। আজকে আমরা কি ভাবতে পেরেছিলাম 980 আর 1000-এর জায়গায় 1000-20 হবে মেয়েদের সংখ্যা? ভাবিনি তো। এই জন্য আমি আপনাকে বললাম স্পেসিফিক্যালি গত 2 বছর ধরে দেখবেন মানে কন্যা ভ্রূণ হত্যাতে পোস্টারটা অনেক কমে গেছে। তো এবার এসব চলতে থাকবে, কিন্তু আমি কিন্তু সে কথা বলছি না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন, আচ্ছা ডাউরির কথা বললেন, আমি আপনাকে একটা ধরুন ডাউরি ব্যাপারটা এরকম, মহিলাকে আমি জানি, মেয়েকে যে বাবার সঙ্গে বাবাকে বাধ্য করেছে তার বিয়ে গ্র্যাজুয়েটির টাকা তুলতে, বলেছে দিদির বিয়েতে দিয়েছো, আমার বিয়েতে দেবে না কেন? তাহলে বাবা কি খাবে, মা কি খাবে, তার কিন্তু চিন্তা নেই, হ্যাঁ, দিয়ে দিদির বিয়েতে 125 টাকার জিনিস বেশি ছিল, সেটা সে বাবার থেকে নিয়ে নিয়েছে, হলো। এবার বিয়ের পরে যখন বনিগণা হয়নি 3 মাস বাদে, ওটাকে ডাউরি বলে চালাচ্ছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, ডাউরি দেওয়া যেমন অপরাধ, নেওয়াও অপরাধ, তা ডাউরি দেওয়ার অপরাধে কজন বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এখন অব্দি? আমি বলি, আমি যদি ভীষণ আত্মসম্পন্ন মানে মর্যাদা সম্পন্ন মহিলা হই, দেখবেন গ্রামের অনেক মেয়েরা কিন্তু বিয়ে করে না, পণ দেওয়া হচ্ছে বলে বিয়ে ভেঙে দেয়, পুলিশের কাছে চলে যায়। আমি বলি, এত যদি আত্মমর্যাদা দেন, সেই পণ দেওয়ার বিয়েতে তুমি বিয়ে করছো কেন?
আমি তো আগেই বলে দেবো যে না, পথ চাইছে, আমি বিয়ে করবো না। আপনাদের বুদ্ধি কি বলে, তাই তো? আমি এরকম বহু মেয়েকে জানি যারা বাবার কাছে ফ্ল্যাট, গাড়ি, আমরা গয়না টানা তো ছেড়ে, আরও বহু কিছু জবরদস্তি গলায় গামছা দিয়ে আদায় করছি বাবার থেকে। আমার শ্বশুর বাড়িতে গেলে আমার প্রেস্টিজ থাকবে না, আমি কি ওরা মায়ের থেকে বড় লোক, কেন দেবে না? তাই আমি বারবার মাঝে মাঝে জানতে চাই যে এই পদ দেওয়ার অপরাধে কজন বাবাকে গ্রেপ্তার করা হলো, কেন করা হয় না? তারা দেখবেন কমে যাবে আরো। আর এখন তো আর ডাউরি হিসেবে নেওয়া হয় না। এরাও বলে আপনি আপনার মেয়েকে যা সাজিয়ে দেবেন, আর মেয়েও বলে বাবা আমি কি করে, তুমি যদি না দাও ওদের বাড়িতে গিয়ে আমার প্রেস্টিজ থাকবে না। এখন কিন্তু ব্যাপারটা এখানে চলে গেছে। কারণ এখন কি আর বিয়ের পরে দেখবেন হাজব্যান্ডের আলাদা ফ্ল্যাটে যাচ্ছে, বাবা মা ওখানে লোক পাঠিয়ে ফার্নিচার করে দিচ্ছে সব। এখন কিন্তু ব্যাপারটা এই জায়গায় চলে গেছে, বুঝেছেন? তো যদি পরিকল্পনা না হয় তখন ওটাই কিন্তু 3 মাস 6 মাস বাদে ডাউরিতে পরিণত করে দিচ্ছে। আমি আপনাদের একটা গল্প বলি। আমাদের কাছে একটি ছেলে এসেছিল, ওর উকিলের ড্রাফট নিয়ে। তার ছেলেরাও তো কিছু করে না, এগুলো আপনার ছেলেদের সব শোনা উচিত। তাতে লেখা রয়েছে ওরা নাকি 30 লক্ষ টাকা বন্ড নিয়েছে। হ্যাঁ, লেখা আছে উকিলের ড্রাফটে। ছেলেটা আমাদের কাছে এসেই প্রথমে এই কথাটা পড়লো। তাহলে ভাই আপনি আপনারটা পড়েন? কি বলছে, না দিদি পড়িনি। তাহলে এই 30 লক্ষ টাকা নেওয়া হলো কিসে? ক্যাশে না অ্যাকাউন্টে? বলছি দিদি, বলছে সেটাও ভালো করে জানি না, দেখছি আমার তো অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা যদি নেওয়া হয়ে থাকে তোমার একবার অ্যাকাউন্টে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আমাদের দেশে তো এখন 50,000 টাকা নিতে গেলেই প্যান কার্ড দিতে হয়। এই 30 লক্ষ টাকা কি ভাগ ভাগ করে নেওয়া হলো তোমার বাবা, তোমার দাদা, তোমার জামাইবাবু? বলছি না দিদি, আমরা তো নিই, আমি ভালো কথা, আমি এক এক করে যাচ্ছি। তাহলে ধরে নিলাম অ্যাকাউন্টে নেওয়া হয়নি, তোমার শ্বশুরমশাই ক্যাশ দিলেন? বলতে তাই মেন কথা, আমার এক্ষুনি ইডি পাঠাও ভাই তোমার শ্বশুরমশাই বাড়িতে। 30 লাখ টাকা যার কাছে ক্যাশ থাকে বাড়িতে, তার বাড়িতে ইডি যাওয়া উচিত। আর এত টাকা উনি দিলেন কি করে? তার মানে কত বড় মিথ্যে কথা লেখাচ্ছে উকিল থেকে। আর তার থেকেও দোষটি তো পুরুষটি, সে পরেই নি তার ওখানে কি লেখা আছে। এই জিনিসগুলো চলতে থাকে। আমি আপনাদের বলছি যে অনেক কিছু না ভেতরে ঢোকার ব্যাপার আছে, ভুল ধারণা। আগে আপনি বললেন না, বইয়ে পড়েছি এরকম ছেলে আমাদের কাছে আছে যার ছেলে মেয়ে নেই, উকিলের ড্রাফট লেখা হয়েছে, তার ছেলেকে সে কিডন্যাপ করেছে। এই নিয়ে কাগজেও বেরিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। এই সময়তে ছেলে মেয়ে নেই, বলছে স্কুল থেকে ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বহু ঘটনা, বহু জিনিস। কি বলতো, ভেতরে ঢুকতে হবে, না ভেতরে ঢুকলে না ওপর ওপর এরকম হয়ে থাকবে। আবার যারা মেয়েদের নিয়ে কাজ করেন তাদের কাছে মেয়েদের নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি ছেলেদের নিয়ে কাজ করি, আমার কাছে ছেলেদের নিয়ে এক্সপিরিয়েন্স আছে। কাজে সমাজ না কখনো এরকমভাবে চলে না। সমাজে তো ওরকম করে বিদ্রোহ টিদ্রোহ আজকাল আর হয় না। সমাজে না একটা রেভলিউশন হয় না, ইভলিউশন। ওই জন্য আমি বললাম না যে এবার নারী দিবসে নিয়ে অনেকগুলো জায়গায় গেলাম, সব জায়গায় একটা জিনিস দেখে খুব ভালো লাগছে। প্রচুর মেয়েরা একটা কথা বলছে যে আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি এর পেছনে আমার বাবা, স্বামী, ভাই, এদের অনেক ক্রেডিট, বা অন্যান্য অনেকে আছেন যাদের অনেক কৃতিত্ব আছে, ওনারা না থাকলে এখানে থাকতে পারতাম না। এটা কিন্তু খুব নতুন জিনিস, জানেন? আমি কিন্তু এর আগে একটা শুনিনি। এর আগে মেয়েরা পূজার সময় বলতে থাকতেন, হ্যাঁ আমাকে কেউ সাহায্য করেনি, মানে অজনী সম্ভব আমি আর কি। কিন্তু এবার কিন্তু আমি সব জায়গায় একটা অন্য জিনিস দেখলাম। সবাই কিন্তু এটা বলছে যে আজকে আমার বাবা না থাকলে হতো না, স্বামী না থাকলে হতো না, ভাই না থাকলে হতো না, বা হয়তো সঙ্গী, বা হয়তো যারা বই লেখেন বলছেন পাবলিশার। তো এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো, এবং আমার মনে হলো এটা সমাজের কিন্তু একটা পরিবর্তন। কারণ এটাই তো হওয়া উচিত, একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকা, এটাই তো কাম্য। ঝগড়াঝাটিটা তো কাম্য না, সবাই সবাই পাশে থাকবো, এটাই কাম্য। আচ্ছা, ও অনেকক্ষণ থেকে বলছিল কিছু বলবে। নমস্কার ম্যাম, আমার নাম বিদ্যুৎ চ্যাটার্জি। তো আমার যেটা বলার ছিল যে ধরুন আমাদের রাস্তা অনেক সময় এমন হয় যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ধরুন কেউ ধরুন মানে কোনো নারী আমাদেরকে কিছু বললো, তো কোনো খারাপ কথা বললো, কোনো খুশি বললো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো আইন নেওয়া হয় না। কিন্তু আমরা ওই ছেলেরা যদি কিছু বলি, ধরুন তাকে ধরুন একটা বাজে ভাষা কোনো কথা বললাম, তো সেখানে থানায় গিয়ে মেয়েটা তখন বলে যে আমার নামে বলেছে, তখন পুলিশ থানা থেকে রিপোর্ট করে IPC 500 না, ঠিক আছে? বা ধরুন ছেলেরা ধরুন আমরা হাত ধরলো, এবং সেক্টর হ্যারাসমেন্টের জন্য 354 বা 354 করে। তো ছেলেদের জন্য এরকম কোনো আইন আছে? না, ছেলেদের জন্য এমনি কোনো আইন নেই, কিন্তু ওই জন্যই বারবার বলছি পড়তে হবে। পড়ে না তোমাকে দেখতে হবে যে কী ধরনের জিনিস করা হয়েছে। তুমি হয়তো গিয়ে তুমি 354 করতে পারবে না, কিন্তু তোমার পড়ে পড়ে দেখতে হবে। এখন তো আবার BNS হয়েছে, চেঞ্জ হয়েছে, তুমি অন্য কিছু একটা ধারা দিতে পারো যে তোমাকে অপমান করা হয়েছে বা বলা হয়েছে। তুমি কিন্তু যেমন ধরো হয় না অনেক সময় যে মারামারি, মানে
তোমার ওয়াইফ যেমন তোমার সম্বন্ধে কি 498 করতে পারে, তোমরা কিন্তু 323 করতে পারো, যে মারধর করা হয়েছে। তেমনি ডাইরেক্টলি তুমি হয়তো ওটা করতে পারবে না, কিন্তু আবার জেনে লোক এই 506 বা এই ধরনের জিনিস কিন্তু তোমরাও করতে পারো। তুমি ডাইরেক্টলি 354 হয়তো করতে পারো না, কারণ যেহেতু তার মধ্যে আবার ওই তাই পুরুষ মানুষের তো মডেস্টি বলে কিছু হয় না, তাই পুরুষ মানুষের তার মধ্যে আমি যত মডেস্টি সব মেয়েদেরই হয়, তো তুমি অন্য জিনিসগুলো গিয়ে করতে পারো। বুঝতে পারছি না, 509 বিপরীত অন্য কিছু আছে? 506 তুমি এগুলো করতে পারো না। 509 মানে হচ্ছে এটা হচ্ছে মানে কোনো মেয়েকে যদি কেউ মানে কোনো, আমি 509 করতে বলছি না তাই। আচ্ছা তুমি একটু পড়াশোনা করবে, যে তুমি না এমন একটা কিছু দিতে পারো যে ও তোমাকে অপমান করেছে, সেই অপমানটা কিন্তু নারী পুরুষ বলে কিছু না, সবাই সবাইকে করা। ওই জন্য আমি বারবার তোমাদের বললাম একটু পড়ো, যে এমন ধরো এই 323 মানে হচ্ছে মারামারি করা, বুঝতে পারছো? তোমার বউ তোমাকে একটা থাপ্পড় মারলে তুমি কিন্তু 323 করতে পারো, 498 হয়তো করতে পারলে না। এরকম না নানান জীব ছোট ছোট ফাঁক আছে, হ্যাঁ, যার মধ্যে গিয়ে কিন্তু এগুলো করা যায়। বারবার অপমান করা, এরকম অনেক জিনিস দিয়ে তুমি করতে পারো, বুঝতে পারছো? সেগুলো তোমাদেরকে একটু কেয়ারফুলি একটু পড়াশোনাটা করতে হবে, বুঝতে পারছো? ম্যাডাম বলছি, আমাদের পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান আছে, ডিবেট কম্পিটিশন, তাই যদি কারোর প্রশ্ন থাকে একত্রে ম্যাডামের কাছে যাওয়ার পরে তারপরে ম্যাডাম লাস্টে উত্তর দিয়ে দেবে। তো একজন আছে যিনি প্রশ্ন করবেন, আর কেউ কি করবেন প্রশ্ন? তাহলে এই অভিরূপ স্যারের প্রশ্নটাকেই শেষ প্রশ্ন হিসেবে ধরা হচ্ছে, তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানে। ম্যাম, আমার প্রশ্নটি খুবই সংক্ষিপ্ত এবং আমার নাম অভিরূপ, আমি ইংরেজি বিভাগে পড়াই এই কলেজে। সেটা হচ্ছে আপনার বক্তব্য খুব ভালো লাগলো। আমি যে সময় থেকে এই কলেজে জয়েন করেছি এতটা চাচা শোলা ভাষায় কথাবার্তা আমি শুনিনি, খুব একটা আমরা অভ্যস্ত নই, খুবই ভালো লাগলো। আমার প্রশ্নটা হচ্ছে মানে আপনার কাছে অনেক নারীবাদী প্রশ্ন এলো। আজকের দিনে অনেক ছেলেকে আমরা দেখি নারীবাদী হতে, এবং আপনি পুরুষালী হওয়ার কথা বললেন যে আগেকার জেনারেশনের মানুষজন হয়তো আরেকটু বেশি পুরুষালী ছিল। আপনার কি মনে হয় যে আমাদের রাজ্যে ছেলেরা একটু কম পুরুষালী? একদম। বাঙালি শুনুন, বাংলা এমনিতেই প্রো ফেমিনিস্ট কান্ট্রি, আর বাঙালি কিছু মনে করবেন অতিরিক্ত কবিতা বলে গান গেয়ে সব করে টোরে এমন একটা ঘেটে গেছে না, মানে এত বেশি মানে বাঙালিদের মধ্যে পুরুষালী ব্যাপারটা চিরকালই কম, আরো বেশি হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ম্যাসকুলিনিটি, মানে আমার মনে হয় আপনি মজার বিষয় দেখবেন, ম্যাসকুলিনিটির কথাই টক্সিক আসে। কেন ম্যাসকুলিনিটি কেন টক্সিক? কিসের জন্য? ফেমিনিজম তো টক্সিক না, তাহলে কেন ম্যাসকুলিনিটি টক্সিক হবে? আমি এটাই বুঝতে পারি না, কেন হওয়া উচিত নয়। একদম এটাই আমার এনিমে থেকে আপনাদের হজম হচ্ছে না, থাপ্পড় থেকে হজম হচ্ছিল না, আমাদের এটাই প্রবলেম। আমি বলছি না আমি অ্যানিমেলকে সাপোর্ট করি, কিন্তু তার কোনোটাই হজম হওয়া উচিত না। ও ক্রুতে যখন বলা হচ্ছে দেবী ওর হারামিও, তখন তো আপনাদের প্রতিবাদ দেখি না মেয়েদের, দেবী ওর সজ্জনের জায়গায় দেবী ওর হারামিও ইজ আ রাইট কনসেপ্ট। হ্যাঁ, ওই হারামিওর মধ্যে আপনার বাপ ভাই ছেলে সবাই পড়ে যায়, কিন্তু স্বামী সব। অ্যানিমেলের যত রাগ আপনাদের টক্সিক ম্যাসকুলিনিটি, কেন? এইখানটায় তফাৎ করতে শিখুন। আপনাদের প্রবলেম এটাই, ছেলেদেরকে মেয়েরা থাপ্পড় মারলে আরে বাবা ওমেন এম্পাওয়ারমেন্ট কি ভালো, মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই চয়েস। রণবীর কাপুর শুধু একটা শর্টস পরে যদি শুটিং করেন তখন আপনারা এফআইআর করেন, কেন? কারণ মাই বডি মাই চয়েস না। পুরুষ মানুষের মাই বডি মাই চয়েস মানে সে প্রত্যেকদিন রেড লাইটে এড়িয়ে যায়, সে দুশ্চরিত্র, সে লম্পট, কেন? কিসের জন্য আমি জানতে চাই। আর মেয়েরা যখন বিকিনি পড়বে তখন মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই চয়েস, আমি এম্পাওয়ার্ড ওম্যান, কিসের জন্য? যার যার জীবন তার তার জীবন। গর্বের মুখ ফুলিয়ে পড়ে যাচ্ছে দেবী আর হারামিও, আরে বাবা, সেটা নিয়ে আমরা এফআইআর করেছি, চিন্তা করবেন না। আমি আমার বক্তব্য এই জায়গাটাতে সবচেয়ে গন্ডগোল, কেন? আমি জানতে চাই কেন। মানে আপনারা দেবী হয়ে থাকবেন, পুরুষ মানুষ হারামি হয়ে যাবে। পুরুষ মানুষের দিক থেকে কোনো প্রতিবাদ নেই, ওই যে বললাম, ওই জন্য সারা ভারতের পুরুষ কিন্তু প্রতিবাদ করছেন। বাঙালিকে দেখেছে? বাঙালি করবে না। বাঙালি এত কবিতা, এত গান, এত না, ওই যে পুরুষের ধর্ষণ, পুরুষ মানুষ যতদিন ধর্ষণ নিয়ে কবিতা বলবে মেয়েদের, ততদিন বাঙালির কিছু হবে না। হ্যাঁ, সারাক্ষণ এই শুনছি, সারাক্ষণ মেয়েদের শোকে কাতর পুরুষ মানুষ, কেন? মেয়েরা নিজেদের সামলাতে পারে না, আপনারা নিজেদের সামলাতে, মেয়েরা একদম ক্যাপেবল অফ দেমসেলফ।